পাকিস্তানি দর্শকদেরকে পুল খেলেছেন, যাচ্ছে সীমানার দিকে, মিডউইকেট অঞ্চল দিয়ে, ফিল্ডার সেখানে আছেন নাহিদ, কুড়িয়ে দেওয়ার আগে রান কি নিবেন, রান কি নিয়েছেন নাকি? আগা সালমান তো 2 রান নিতে পেরেছেন, 146 না, একটি রানই নিয়েছেন, একটি রানই নিয়েছেন। 146 নয় উইকেটে 2টি বল কিন্তু মোকাবেলা করতে হবে। মীর হামজা 2টো বল আপনাকে মোকাবেলা করতে হবে। গত ওভারে অবশ্য নাহিদ রানাকে আপনি পার করে দিতে পেরেছেন, আসলে পেরিয়ে গেছেন। হাসান মাহমুদকে পারেন কিনা সেটি দেখবার, এবং ফিল্ডিং এর কিন্তু একেবারেই পুরোপুরি চেঞ্জ, যদি বলি 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে এখন। স্লিপ এবং মানে শর্টে যে ফিল্ডাররা থাকেন তারা আসবেন ডেফিনেটলি। হামজাকে চেপে ধরতে হবে, এবং সেই চেপে ধরার জায়গা থেকে আকাশে কিছু মেঘ আমরা দেখছি। আমরা জানি যে রাওয়ালপিন্ডিতে আজকে কিন্তু বৃষ্টির একবারে অনেক সম্ভাবনা ছিল। আমরা তো ভাবছিলাম এত দূর ম্যাচ আজকে খেলা হয় কিনা, প্রায় 40 ওভার খেলা হয়েছে কিন্তু আজকের মতো প্রচুর মেঘ, এবং আজকে সারাদিনই আপনার ওভারকাস্ট যেটা বলছে যে বৃষ্টির একটা সম্ভাবনা। তবে আমরা চাই খেলাটা হোক আসলে। 158 রানের লিড পাকিস্তানের এই মুহূর্তে। যাবেন হাসান মাহমুদ ওই মীর হামজার জন্য, রাউন্ড দ্য উইকেট এসছেন অবশ্য বাতি ব্যাটার জন্য। এবারে একেবারে উইকেট, সত্যি অসাধারণ বোলিং, কিন্তু ব্যাটার ভালো বলতে হবে। মীর হামজা একেবারে কোন রকমে ব্লাইন্ড কিক করছেন তিনি, একেবারে চোখ বন্ধ করে যা হয় ব্যাটটাকে পেতে দেবো, যদি এসে বল কোনোভাবে ব্যাটে লাগে তো উইকেট বাঁচলো, আর না লাগলে আমার স্টাম্প গেল, এরকম একটু অবস্থা। কিন্তু হামজা তিনি রুখে দিয়েছেন। দেখা যাক আরো একটি বল তাকে মোকাবেলা করতে হবে। আমরা তো আসলে একটু উইকেট নিয়েই পড়ে আছি, একটু উইকেট দরকারও বাংলাদেশের জন্য, তাহলেই বাংলাদেশের ব্যাটাররা তারা সেই স্বপ্নের যে বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়ার যে সিঁড়ি, সেই সিঁড়ি বেয়ে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। সালমান রয়েছেন 55 বল থেকে 25 রান। হাসান মাহমুদ ওভারের আরো একটি বল নিয়ে যাচ্ছেন লেগ স্টাম্পের বাইরে, এবারে অনেকটা বাইরে। গ্লান্স করেছেন, ব্যাটে হয়েছে কিনা আমরা হয়তো দেখতে পাবো না, ব্যাটে লাগেনি, বল চলে গেল সীমানার বাইরে। বায়াকারে 4টি রান যুক্ত হলো 150 রান। এই 4টি রান কিন্তু মূল্যবান হয়ে গেল। 150-র পরে যতগুলো রান হবে ততটাই কিন্তু বাংলাদেশের জন্য বোঝা, আমি মনে করি, এবং সেটা কিন্তু হয়ে গেছে অলরেডি। 162 এবং ড্রিঙ্কস ব্রেক স্টার্ট হয়ে গেছে। 162 রানের একটা লিড কিন্তু পেয়ে গেছে পাকিস্তান, একটা উইকেট আর তুলে নিতে হবে। এবং ইতিমধ্যে পাকিস্তানেরও 150 পূর্ণ হয়ে গেছে দ্বিতীয় ইনিংসে। 9 উইকেট হারিয়ে 43 ওভার খেলেছে তারা এখন পর্যন্ত। আমরা যদি একটু স্কোর কার্ডের কথা বলি, তাহলে সায়েম এই ইনিংসে তিনি কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি। শান মাসুদ তিনিও কিন্তু সুবিধা করতে পারেননি যদি আমরা বলি। তবে একজন ব্যাটার মোহাম্মদ রিজওয়ান একটা লাইফ পেয়েছিলেন তিনি, সেই মোহাম্মদ রিজওয়ানই কিন্তু কাজটা করলেন আসলে। আব্দুল্লাহ শফিক 3 রানে আউট হয়েছিলেন, সায়েম আউ 20 রানে আউট হয়েছেন। খুররম শেহজাদ নাইট ওয়াচম্যান গতকালই তিনি আউট হয়ে গিয়েছিলেন 0 রানে। শান মাসুদ 28 রানে আউট হয়ে গেছেন, বাবর আজম 11, সাউদ শাকিল 2 রানে আউট হয়ে গিয়েছিলেন, মোহাম্মদ রিজওয়ান 43 সর্বোচ্চ স্কোরার। এরপরে সালমান আগা নট আউট আছেন 25 রানে, মোহাম্মদ আলী আউট হয়ে গেছেন 0 রানে, আবরার আহমেদ 2 রানে আউট হয়েছেন, এবং মীর হামজা 4 রানে কিন্তু ব্যাটিং করছেন তিনি। বোলিং কার্ডটা একটু বলে নিতে চাই। হাসান মাহমুদ 9 ওভারে 34 রান দিয়ে 4টা উইকেট দখল করেছেন। নাহিদ রানা 9 ওভারে 31 রান দিয়ে তার দখলেও কিন্তু 4টা উইকেট। তাসকিন আহমেদ আর একটা যে উইকেট পড়েছে সেটি কিন্তু তাসকিন আহমেদ নিয়েছেন। আজকেও তিনি কিন্তু শুরু করেছিলেন আসলে, একেবারে শুরুতেই প্রথম উইকেটটা তিনি নিয়ে ডোরটা ওপেন করেছিলেন, এবং সেই ডোর দিয়ে কিন্তু বাকি উইকেটগুলো এসছে। টেস্টের 4র্থ দিনের উইকেট পতনের গল্পগুলো আপনি শোনাচ্ছিলেন। অনেকে হয়তো ভাববে যে সাকিব আর মিরাজ বোধহয় উইকেট ভাগাভাগি করে নিয়েছেন, কিন্তু না, 4র্থ দিনের খেলা হচ্ছে, স্পিনাররা বাড়তি অ্যাডভান্টেজ পাবেন, খানিকটা ফাটল ক্রিয়েট হয়েছে। সেই জায়গাগুলোতে বল রেখে আমাদের বোলাররা কত ভালো বল করতে পারেন আমরা সবাই জানি যে কীভাবে জ্বলে ওঠেন তারা, কিন্তু এই উইকেটগুলো ভাগাভাগি করে নিয়েছেন আমাদের সিমাররা। একেবারে নতুন চিত্র, রিভার্স কন্ডিশন বলতেই হবে। এর আগের যে সাফল্যগুলো বাংলাদেশের ক্রিকেটে এসেছে, আপনি অস্ট্রেলিয়াকে হারিয়েছেন কাদের কল্যাণে, আমাদের স্পিনার যারা ছিলেন, মেহেদী মিরাজ অসাধারণ খেলেছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে যে জয় হয়েছিল সেখানেও কিন্তু আমাদের স্পিনারদের ভূমিকা ছিল। কিন্তু ইদানিংকালে রিসেন্ট পাস্ট যতগুলো ম্যাচ বাংলাদেশ খেলেছে সেখানে বাংলাদেশের সীমারদের যে আধিক্য এবং তাদের যে পারফরমেন্স সত্যি অবিশ্বাস্য। আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম যে আমাদের যারা ব্যাটাররা নিউজিল্যান্ড সফরে যায়, ইংলিশ কন্ডিশনে যখন খেলতে যায়, বাউন্সার বল মোকাবেলা করতে করতে তারা ক্লান্ত হয়ে যায়। আমরা কেন পারি না সেই জায়গাগুলোতে, আমাদের সীমাররা এই অ্যাডভান্টেজ নিতে পারে না কেন? ইদানিংকালে উইকেটের যে চিত্রগুলো আমরা দেখেছি, রিসেন্ট পরিবর্তন করা হয়েছিল বাংলাদেশেও, ডোমেস্টিক ক্রিকেটের কথা বলুন বা এই যে দ্বিপাক্ষিক যে সিরিজগুলো, সেখান থেকে কিন্তু বাংলাদেশের বোলাররা তারা অ্যাডভান্টেজ আদায় করার যে তাদের যে বিষয়টি, তাদের জায়গা থেকে সেটা তারা শিখে ফেলেছে। এবং আপনি দেখুন যে পাকিস্তানে গিয়ে কি দুর্দান্ত ছন্দে আছে, প্রুভেন
অলার এই মুহূর্তে। তবে একটা জিনিস বোরহান বলতেই হবে, আপনি টেস্ট ম্যাচ যখন জিতবেন আসলে একটা সম্মিলিত এফোর্ট লাগবে। আসলে সেই সম্মিলিত প্রচেষ্টাটা আমরা দেখছি এবারে এই পাকিস্তান ট্যুরে, বিশেষ করে রাওয়ালপিন্ডিতে যদি আপনি দেখেন, আমরা যে প্রথম টেস্টটা যে জিতেছি সেটা কিন্তু টপ অর্ডার ব্যাটাররা প্রথমে শুরু করেছিলেন। আসলে টপ অর্ডার ব্যাটার প্রথম ইনিংসে কিন্তু পাকিস্তান ডিক্লেয়ার করেছিল, জবাব দিতে নেমে আমরা তো ভাবছিলাম যে 448 পাকিস্তান এই রান আমরা কতদূর যেতে পারবো, হ্যাঁ তারপরে আমরা এত রান করতে পারবো কিনা সেই সন্দেহ ছিল। কিন্তু সাদমান তিনি এই টেস্টে সুযোগই পাওয়ার কথা ছিল না তার, তিনি কিন্তু 93 রান দিয়ে শুরু করেছিলেন তার ইনিংসটা, 7 রানের জন্য সেঞ্চুরি পাননি। পরবর্তীতে মমিনুল একটা 50 পেয়েছিলেন, লিটন কুমার দাস একটা 50 পেয়েছিলেন, আর মুশফিক তার কথা বলতে হবে 191 9 রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করলেন। পরবর্তীতে ওই মেহেদি মিরাজ তিনিও কিন্তু একটা বড় পার্টনারশিপ করলেন। পরবর্তীতে এসে সেকেন্ড ইনিংসে বোলাররা কি করলেন, কাজের কাজটা করলেন বোলাররা আসলে। এবং ওটাই বলছিলাম যে মানে কোন সিঙ্গেল প্লেয়ার না কিন্তু আসলে, এবং টিম ওয়ার্ক এবং এই টিম ওয়ার্ক কিন্তু লাগবে আপনার। আপনি যদি কোনো ম্যাচ জিততে চান, বিশেষ করে টেস্ট ক্রিকেটে টিম ওয়ার্কটা খুব জরুরি, এবং সেটি আমরা বাংলাদেশের কাছে দেখতে পাচ্ছি। গতকালও আপনি দেখুন হয়তো 6টা উইকেট আমাদের পড়ে গেছে, কিন্তু টিম ওয়ার্কের যে জায়গাটা, যে প্রথমে আপনার লিটন কুমার দাস এবং মেহেদি মিরাজ তারা কিন্তু সেট হলেন, এবং তারপরে কিন্তু দেখুন হাসান মাহমুদও কাজের কাজটা করলেন অবশ্যই। এবং তারপরে এই যে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর, সেই ঘুরে দাঁড়ানোর ওপর এবং সেটাকেই কাজে লাগিয়ে বোলাররা আজকে কিন্তু কাজের কাজ। আমি অনেকদিন ধরেই মানে এই ব্যাপারটি বারবার বলছি এবং বলাটা ভালো যে টিম ওয়ার্ক মেক্স দ্য ড্রিম ওয়ার্ক। বাংলাদেশের খেলোয়াড়রা এই কথাটি বলাচ্ছে আমাকে দিয়ে, কেননা বাংলাদেশের টোটাল আগে তো দেখতাম যে সাকিব ভালো পারফরমেন্স করছে বা ব্যাটিং এর ক্ষেত্রে মুশফিক ভালো ব্যাটিং করছে, তা না হলে কিন্তু তারা যখন ভালো করতে পারছে না তখন বাংলাদেশ দল কিন্তু টোটাল মানে ম্যাচ থেকে ছিটকে যাচ্ছে। ইদানিং মানে ব্যাপারটি তেমন হচ্ছে না, যে কেউ যে কোনো জায়গা থেকে কন্ট্রিবিউট করবার চেষ্টা করছে। এটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের উন্নতির কথাই বলে। আর একটি বল লেগ স্টাম্পের উপরে ছিল, অন সাইডে খেলার চেষ্টা, না ব্যাটে বলে ঠিক মতো খেলতে পারেনি সালমান, নিজেকে একেবারে খোলসের মধ্যে আটকে রেখেছেন, বন্দি করে রেখেছেন, কোনো প্রকার সাহস দেখাচ্ছেন না রান নেওয়ার। 150 উইকেটে 162 রানের লিড ইতিমধ্যে পাকিস্তান নিয়েছে। 150-র পরে যত রান হবে ততই কিন্তু বাংলাদেশের জন্য বিপজ্জনক। ইতিমধ্যে 12টি রান কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। অবশ্য ফ্লাড লাইটও দেখছি আমরা, যেহেতু আলো কম রাওয়ালপিন্ডিতে, বোঝা যাচ্ছে ফ্লাড লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কৃত্রিম আলোতে কিন্তু খেলাটা হচ্ছে এই মুহূর্তে। তো সেই জায়গা থেকে আসলে ব্যাটিং করাটা খুব সহজ হবে না। 162 রানের লিড ইতিমধ্যে হয়ে গেছে পাকিস্তানের। সালমান আগা তিনি কিন্তু চেষ্টা করবেন ডেফিনেটলি আরো লম্বা করতে এবং পার্টনারশিপটা একটু তৈরি করার জন্য। 150, পরের বল যাবেন ওখানে নাহিদ, ওভার দ্য উইকেট, এবারে কিন্তু পুল শট, বল আকাশে, কেউ আছেন কিনা, আছেন ফিল্ডার, তবে 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 যেতে পারলেন না। সাকিব আল হাসান ডিপ মিড উইকেটের ওই জায়গাটা, একেবারে ডিপ স্কোয়ার লেগ থেকে অনেকটা পথ দৌড়ে এসেছিলেন, কিন্তু নাগাল পেলেন না বলটা। সুযোগ কিন্তু তৈরি হবে সেটা আমরা জানি, কারণ আগা সালমান আমরা বলছিলাম তিনি কিন্তু স্ট্রাইকটা নেবেন এবং এলোমেলো শটও তিনি খেলবেন, আসলে 6 মারবার চেষ্টা করবেন বাউন্ডারিজ, তবে সুযোগ কিন্তু একটা তৈরি হয়েছিল। ওফ ওফ, বলটা অনেক উপরে করেছিলেন, অনেকটা পথ পাড়ি দিয়ে তিনি চেষ্টা করেছেন, অবশ্যই বলতে হবে চেষ্টা ত্রুটি নেই, বাট ক্যারি করলো না, শেষ পর্যন্ত সামনেই পড়লো এবং শেষ হয়ে যেতে পারতো, অল্পের জন্য শেষ হলো না। 152 উইকেটে এই মুহূর্তে 164 রানের লিড, ঝুঁকি নিচ্ছেন আগা সালমান। আগের বলটি লফটেড ফ্লিক করেছিলেন, এই প্রান্ত থেকে নাহিদ, পরের বল এবার চেঞ্জ অফ পেস, স্টাম্পের মধ্যে জাস্ট রাইট অন দ্য মানি। অন সাইডে খেলেছেন ক্লোজিং ব্যাটে, সেখানে ফিল্ডার আছেন, রান কিন্তু হতো, রান নিচ্ছেন না, কেননা হামজাকে তিনি লুকিয়ে রাখার চেষ্টা করছেন। হামজা আছে কি নাই এই ব্যাপারটা তিনি গোপন রাখার চেষ্টা করছেন, তাই আপনি বুঝবেন না আসলে, এবং সেটি করবার চেষ্টা করছেন, কারণ তিনি জানেন যে হামজা এলে মানে তার উপরে কোনো আপনি ভরসা করতে পারবেন না আসলে, শেষ ব্যাটার যেহেতু, সেই জায়গায় ওটা কিন্তু সম্ভব না আসলে। নাহিদ রানা আজকে কি দুর্দান্ত বোলিং আমরা তার কাছ থেকে দেখেছি, অসাধারণ, আসলে অসাধারণ। শান মাসুদের উইকেটটা তিনি নিয়েছিলেন, বাবর আজম দ্য বিগ ফিশ সেই উইকেটটা তিনি নিয়েছিলেন, এবং সত্যি আজকে দুর্দান্ত। 5 উইকেট কে নেবেন আসলে সেই লড়াইটাই আমরা দেখবো আজকে। নাহিদ রানা নাকি হাসান মাহমুদ, যাচ্ছেন নাহিদ, পরের বলটা আউটসাইড অফ স্টাম্প, কাট শট, বল কিন্তু ডিপ পয়েন্ট দিয়ে একেবারে বিদ্যুৎ গতিতে সীমানা ছাড়া হলো, একেবারে আউটসাইড অফ স্টাম্প, ওয়াইড, শর্ট অ্যান্ড ওয়াইডই বলবো আসলে, সেটিকেই একটা বাজে বলই বলতে হবে, সেটিকেই পাঠিয়ে দিলেন বাউন্ডারি সীমানার বাইরে, অর্থাৎ আরো 4টা রান পেয়ে গেলেন। সালমানের ব্যাটে তো আসলেই 4টা রান, দলীয় সংগ্রহ কিন্তু 4টা রান বাড়লো, 156-তে পৌঁছে গেল পাকিস্তান, এবং লিডটাও কিন্তু আরো বাড়লো, 168 রানের একটা লিড কিন্তু বাড়ছে। একদমই তাই, 168 রানের লিড অলরেডি হয়ে গিয়েছে। নাহিদের এই বলটি একেবারে ড্রাইভিং স্লটে না বলবো যে তিনি রিচেই পেয়েছিলেন এবং গ্যাপ গলিয়ে শেষ পর্যন্ত সীমানার বাইরে পাঠিয়েছেন 4টি রানের জন্য। বিচলিত হওয়া যাবে না, একটি চ্যানেল মেনটেন করতে হবে। নাহিদ রানা ওভারের 5ম বলটি করবেন, সালমান ওই প্রান্তে প্রস্তুত, 59 বল থেকে 31 রান, একমাত্র তিনি ব্যাটার যিনি দাঁড়িয়ে আছেন
অপর প্রান্তে হামজাকে তিনি লুকিয়ে রেখেছেন। ওভার দ্য উইকেট বল করেছেন, বাউন্সার ডেলিভারি, এবারে অ্যাঙ্গেল অফ দ্য ব্যাট গাইড করে দিয়েছিলেন লেজি কাট, ফিল্ডার সেখানে আছেন, ঝাঁপিয়ে পড়েছিলেন আটকানোর জন্য এবং নাগালেও পেয়েছিলেন, বাট পরবর্তীতে অবশ্য সেখান থেকে একটি রান কিন্তু হয়ে গেল মানে পঞ্চম বল থেকে রান নিয়েছেন। এই বলটি যদি মোকাবেলা করতে পারে তো ভালো, আর না করতে পারলে তো তিনি যদি আউট হওয়ার সুযোগ থাকে, যদি আউট করতে পারে বাংলাদেশ তাহলে তার কিছুই থাকলো না। তবে সালমান তিনি যে কাজটি করলেন পরবর্তীতে স্ট্রাইকটাকে হাতে রাখার নিয়ে নিলেন। হ্যাঁ, আসলে চতুর্থ, পঞ্চম বা ষষ্ঠ বলে একটা রান নেবেন আসলে সিঙ্গেল, এটা আমরা গতকাল দেখেছি। লিটন কুমার দাস ও হাসান মাহমুদের সাথে যখন ছিলেন তিনিও সেটা চেষ্টা করেছেন, সেটি করবেন আসলে তার দিক থেকে তারা সেটা করবার চেষ্টা করবেন। একটা দুইটা রান খুবই মূল্যবান এই সময়, যেটা বোরহান বলছিল যে 150+ স্কোর, এটা কিন্তু সহজ কথা নয়, যত বাড়বে সেটা কিন্তু কঠিন হবে আসলে চতুর্থ ইনিংসে এই রান যখন আপনি চেস করতে যাবেন। আসলে মীর হামজা তিনি থাকবেন, শেষ বলটা মোকাবেলা করবেন নাহিদ রানার। দেখা যাক নাহিদ রানা এই বলে কি করতে পারেন। আসলে দৌড় শুরু করেছেন, তিনি যাবেন বাহাতি ওই হামজার জন্য, রাউন্ড দ্য উইকেট। এবারে কিন্তু ইনকামিং ডেলিভারি কোন রকমে নেগোশিয়েট করেছেন, বল কিন্তু চলে গিয়েছিল একবারে ডিপ ফাইন লেগ অঞ্চলে, কিন্তু রান নেবেন না। তাসকিন ফিল্ডিং করলেন, শেষ হলো আরো একটা ওভার। 44 ওভার শেষে পাকিস্তানের ইনিংস গিয়ে দাঁড়ালো 157, 9 উইকেট হারিয়ে। আর একটা উইকেট সেটি প্রয়োজন। 169 রানে লিড হয়ে গেছে বোরহান। আমরা তো বরাবরই বলি যে টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে যে কোনো উইকেট আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং শেষ উইকেটের জুটি থেকে যতগুলো রান পাকিস্তান যুক্ত করতে পারবে, হতেও পারে যে এই ম্যাচে 2-1 রানের ব্যবধানে জয় পরাজয় হতে পারে, এমনটি হতে পারে না। তো সেক্ষেত্রে এই যে উইকেট জুটি, শেষ উইকেট জুটি, তারা যতগুলো রান যুক্ত করছে সেটাই কিন্তু তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে এন্ড অফ দ্য ম্যাচ। 44 ওভার শেষে 157, 9 উইকেটে দলীয় রান এই মুহূর্তে পাকিস্তান দলের, অর্থাৎ 169 রানের লিড কিন্তু অলরেডি তারা নিয়ে ফেলেছে। আমরা কোনোভাবেই 200 রানের লিড সেটাকে আমরা কল্পনা করতে পারছি না। শেষ উইকেটের জুটি যদিও একটু হলো শঙ্কা তৈরি করেছে এবং তার নিশ্চিত করেন। তিনি বলেন, তবে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। পররাষ্ট্র উপদেষ্টা জানান, কিন্তু অলরেডি তারা নিয়ে ফেলেছে। আমরা কোনোভাবেই 200 রানের লিড সেটাকে আমরা কল্পনা করতে পারছি না। শেষ উইকেটের জুটি যদিও একটু হলো শঙ্কা তৈরি করেছে এবং তারা কিন্তু এক ধরনের এখন তাড়াতাড়ি তুলে নিতে হবে। একেবারে স্ল্যাশই একটা করেছিলেন যদি বলেন আসলে, এবং জোরের উপরে করেছেন সেটি, এবং কোথায় লেগেছে, কোথায় ব্যাট, কোথায় বল। তবে একটা সুযোগ কিন্তু ছিল, ডিপ থার্ড ম্যানে কাছাকাছি গিয়েছিল আসলে বলটা। সাকিব আল হাসানের আগে গিয়েছিলেন, এবারে মমিনুল হক তিনিও কিন্তু কাছাকাছি ছিলেন, তবে বলের নাগালটা পাননি আসলে। আমরা জানি আগা সালমান এই সময় তিনি এরকমই খেলবেন, টি-20 স্টাইলেই ব্যাটিংটা করবেন আসলে, চেষ্টা করবেন প্রথম 4টা বল এভাবেই খেলবার। একটা বাউন্ডারি আসলেও কিন্তু, এবং আসছে একটা বাউন্ডারি কিন্তু এলো, 161-তে পৌঁছে গেল। পরের বল এবারে কিন্তু ফুল টস, এবারে গ্লান্স করে দিয়েছেন, বল যাচ্ছে আবারও কিন্তু সীমানার দিকে এবং ডিপ ফাইন লেগ দিয়ে খুব দ্রুত গতিতে বলটা সীমানা পেরুলো। একটা আমরা যদি বলি ফুল টসই ছিল, তবে নিশ্চয়ই হাইটটা হয়তো অত উঁচু হবে না, নো বল যেটা হয় আসলে সেটি হয়নি, হাত থেকে ছুটে গেছে আমার মনে হয় হাসান মাহমুদেরই বলটা। দুটো 8 রান চলে আসলো এবং 20 রানের একটা কিন্তু আপনার পার্টনারশিপ হয়ে গেল। একদমই তাই, এবং ওয়েস্ট হাইট নিচেই ছিল, যদিও ব্যাটার তিনি শরীরটাকে বেন্ড করেননি খেলার জন্য, তবে আম্পায়ার চেক করছেন, আমার মনে হয় যে না, নো বল হবে না। শেষ পর্যন্ত তেমনটি হচ্ছে। 165, 9 উইকেটে শেষ উইকেটের জুটি একটু হলো বাংলাদেশকে যন্ত্রণা। লাইন লেন্থে থাকাই ভালো বোরহান, আমার মনে হয় এরকম এলোমেলো বোলিং না, এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ নেই। আপনি অফ স্টাম্প চ্যানেলটাই মেইনটেইন করেন, বেসিকেই থাকতে হবে। ওভারের তৃতীয় বলটি নিয়ে যাচ্ছেন হাসান মাহমুদ। এবারে চেঞ্জ অফ পেসে জাস্ট রাইট অন দ্য মানি, উইকেট বল করেছিলেন, গুড লেংথে পড়ে বলটি ভিতরে ঢুকছিল এবং শেষ পর্যন্ত ডিফেন্সিভ মোডে খেলার চেষ্টা করেছেন, ওখানে সালমান রান পাবেন না। 165, 9 উইকেটে এই মুহূর্তে পাকিস্তানের রান। 9 উইকেটটা অনেকক্ষণ ধরে আছে এবং এই 9 উইকেট থেকে আমরা শেষ করতে চাই। 177 রানের লিড অলরেডি হয়েছে। হাসান মাহমুদ একটু বোধহয় বিরক্ত হচ্ছেন
এবং ধৈর্যহারা হলে হবে না। হাসান মাহমুদ এভাবেই কিন্তু টেস্ট ক্রিকেট একজন খেলোয়াড়কে তৈরি করে, ধৈর্য শেখায় এবং এখান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হয় যে শেষের ব্যাটাররা 198 রান করে জুটিতে তারা ম্যাচ বাঁচায়। জো রুট এবং অ্যান্ডারসনের কথা আমার বারবার মনে পড়ে যায়। সুতরাং এই ধরনের পরীক্ষার সম্মুখীন হতেই হবে। আকাশ কিন্তু একেবারে মেঘলা, কালো দেখছি আমরা, ফ্ল্যাড লাইটের আলোতেও মনে হচ্ছে আলো কম, এবং বৃষ্টি শুরু হয়ে যায় কিনা। পরের বল এবারে শর্ট অফ লেন্থের একটা ডেলিভারি ছিল, পুল করেছেন, মিড উইকেটে গিয়েছিল বলটা, বের হয়ে গেছেন আসলে মীর হামজা। তিনি রান নিতে চাইছিলেন, তবে আগা সালমান তাকে না করলেন, বিপদও হতে পারতো। সেই বিপদ, রান আউটের বিপদ কেন যাবেন আসলে? অলরেডি 4টা বল হয়ে গেছে আসলে এই জায়গায়। হাসান মাহমুদ যেটা বলছিলেন বোরহান, যে অবশ্যই মানে ধীর স্থির হতে হবে। একটা উইকেট আছে, আপনি লাইন লেন্থ সেই জায়গাটাতে আপনি ঠিক থাকুন আসলে, এবং ভুল করবেন, ব্যাটাররা কিন্তু ভুল করবেন, উইকেট টু উইকেট ডেলিভারি করেন, এবং আপনার বলে কিন্তু সুইং আছে, আউট সুইং, ইন সুইং সবই আছে। আপনি পারফেক্ট যেই জায়গাটায় লাইন লেন্থ ঠিক থাকলে কিন্তু ব্যাটারদের জন্য কঠিন হবে। একদমই তাই। টেস্টের প্রতিটি রান অত্যন্ত মূল্যবান। একটি রান করতে টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে ব্যাটারকে যে কতটা ঘাম ঝরাতে হয়, কতটা শ্রম দিতে হয়, কতটা মেধার প্রয়োগ করতে হয়, যারা এই রানগুলো করেন তারাই জানেন। হাসান মাহমুদ ওভারের 5ম বলটি করবেন, সালমানকে সামনে নিয়ে তিনি দৌড় শুরু করেছেন। শেষ উইকেটের প্রত্যাশায় বাংলাদেশ, শেষ উইকেটের সন্ধানে পুল খেলেছেন, যাচ্ছে সীমানার দিকে এবং সেখানে ঝাঁপিয়ে পড়ে তাইজুল, পরিবর্তিত ফিল্ডার, তিনি ফিল্ডিং করেছেন। রান একটির বেশি নেবেন না, 2টি রান নেওয়ার সুযোগ থাকলেও তিনি নেবেন না, কেননা একটি বলের জন্য ছেড়ে দিচ্ছেন হামজাকে। এই একটি বলের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদ পারবে কি হামজাকে এই একটি বলের মাধ্যমে তুলে আনতে? তাহলেই কিন্তু পাকিস্তান দলের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায়। 178 রানের লিড অলরেডি হয়ে গেছে। লিডটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। এটি বাংলাদেশের জন্য শঙ্কার বিষয়। ঠিক তাই, আসলে লিডটা কিন্তু বড় হচ্ছে, ওই লিডটাই আর বাড়তে দেওয়া যাবে না আসলে। মীর হামজা শেষ বলটা তিনি খেলবেন আসলে, সেটি আমরা দেখছি যে এখন এইটাই হবে আসলে। আগা সালমান সেটি করবেন। আমরা বলছিলাম যে তিনি প্রথম 4টা বা 5টা বল খেলবেন, 1টা বা 2টো বল ছেড়ে দেবেন মীর হামজার, ওই জায়গাটায় রিস্কটা থাকে। তো সেই জায়গাতেই আসলে কাজের কাজটা করতে হবে। হয়তো যাচ্ছেন হাসান মাহমুদ, যাবেন 43 রান দিয়ে 4-4টা উইকেট তার নামের পাশে, একটা উইকেটের জন্য রাউন্ড দ্য উইকেট। এবারে কিন্তু ব্যাক অফ লেন্থ, ভালো জায়গায় দাঁড়িয়ে একটা ডিফেন্সিভ পুশ করলেন, বলটা কিন্তু বাঁচিয়ে দিলেন আসলে, ঠেকিয়ে দিলেন বলতে হবে। এর সাথে 45 ওভারের খেলা শেষ হয়ে গেল। পাকিস্তানের 166, 9 উইকেট হারিয়ে তাদের যে রান এবং তাদের লিড কিন্তু বাড়ছেই, প্রায় 180-র কাছাকাছি। 178 রানের একটা লিড কিন্তু তারা ইতিমধ্যে নিয়ে ফেলেছেন। সালমান 41 রানে পৌঁছে গেছেন। মীর হামজা তিনিও কিন্তু 4টা রান করেছেন। প্রথম উইকেটের যে পতন, প্রথম দিকে ফ্রন্ট লাইনার যারা ছিলেন যতটা সহজে আমরা নিতে পেরেছি, শেষের দিকে ব্যাটাররা একটু বাংলাদেশকে আমার মনে হয় পেইন দিয়েছে। এবং যদিও আমরা গতকাল বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি যে লিটন এবং মিরাজের যে পার্টনারশিপ এবং পরবর্তীতে হাসান মাহমুদ এবং লিটনের যে পার্টনারশিপ, পাকিস্তানও কিন্তু বিশ্বাস করতে পারেনি যে তারা এতটা পথ পাড়ি দিয়ে আসতে পারবে। প্রায় 25 ওভার খেলেছেন তারা, 25 ওভার খেলেছেন, 25 ওভার, 55টি বল একাই খেলেছেন আপনার হাসান মাহমুদ। সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই টেস্ট ক্রিকেটের সাথে জড়িয়ে থাকে। সালমান 65 বল থেকে 41 রান তিনি করেছেন এ পর্যন্ত। 166 উইকেটে লিড কিন্তু বেড়ে গিয়ে 178 গিয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। নাহিদ তিনি বল করছেন, এটি তার 11তম ওভার, 38 রান দিয়ে 4 উইকেট। সালমানকে তিনি মোকাবেলা করবেন। বল করেছেন গুড লেন্থের বল, স্ট্যাম্পের উপরে, জাস্ট একেবারে কন্ট্রোলের উপরে ডিফেন্সিভ মোডে খেলেছেন। রান এখান থেকে নেওয়ার কোনো সুযোগ নেই। পাকিস্তান দলের জন্য এখন দরকার রান। তারা যতটা রান যুক্ত করতে পারবে ততই তাদের জন্য মঙ্গল। উইকেট আসলে তাদের যা হবার তা হয়ে গিয়েছে। সেটাই আসলে, রান যেভাবেই আসুক সেই রানটা তাদের জন্য খুব দরকার। 1টা 2টো যেটাই হোক না কেন সেই রানটাই তাদের জন্য প্রয়োজনীয়। এক প্রান্তে সালমান চেষ্টা করছেন, সেটাই বলছিলাম আমরা, যে একটা প্রান্ত তিনি আগলে থাকবেন এবং যে কটা রান সংগ্রহ করা যায় সেই প্রচেষ্টা কিন্তু থাকবে। 166-তে পৌঁছে গেছে পাকিস্তানের স্কোর, 9 উইকেট হারিয়ে 178 রানের লিড। পরের বলটা এবারে ব্যাক অফ লেন্থ, কাট শট, বল কিন্তু যাচ্ছে ডিপারে, তবে হ্যাঁ একদম ডিপ থার্ড ম্যানের প্রোটেকশন আছে, সে কারণে রান নেবেন না আসলে। 2টো রান না হলে তিনি নেবেন না আমরা জানি, বা বাউন্ডারি না হলে। এবং ফিল্ডাররা একটা মাত্র আমরা স্লিপ দেখতে পাচ্ছি শ্রোতা বন্ধুরা, একটা মাত্র স্লিপ, এবং কাছাকাছি কোনো ফিল্ডার নেই। সব ফিল্ডারদের কিন্তু একেবারে বাউন্ডারি সীমানার কাছাকাছি নেওয়া হয়েছে। লং অন, লং অফ, ডিপ মিড উইকেট, ডিপ ফাইন লেগ, ডিপ থার্ড ম্যান, ডিপ পয়েন্ট, এই জায়গাগুলোতে কিন্তু ফিল্ডারদেরকে রাখা হয়েছে। কারণ আগা সালমান এর আগের ওভারে 2টো 4 কিন্তু তিনি পেয়েছেন, বাউন্ডারি থেকে 8টা গুরুত্বপূর্ণ রান এসছে। আর একটু বল হবে, অর্থাৎ তৃতীয় বলটি করবার জন্য নাহিদ রানা সফল বোলার, 4টি উইকেট তিনি নিয়েছেন। কুইক লার্নার, অল্প দিন হলো তিনি আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেছেন। ইয়ারে ভাসবে কিনা বল সীমানার বাইরে চলে গেল এবং আপার কাট বল শেষ পর্যন্ত উইথ পেস বল চলে গেল ডিপ থার্ডম্যান অঞ্চল দিয়ে, ছক্কা হলো। এবং এই রানগুলো বাংলাদেশের জন্য বিপর্যয়ের কারণ।
184 রানের লিড কিন্তু হয়ে গিয়েছে। 150 আমরা প্রত্যাশা করেছিলাম, শান্ত কিন্তু চিন্তার মধ্যে পড়ে গিয়েছে এই মুহূর্তে প্রত্যেকেই। সালমান, হ্যাঁ, আগা সালমান 47 করে ফেলেছেন। আপনি জানেন যে আগের ইনিংসে কিন্তু 50 মেরেছেন তিনি, এবং সেই জায়গা থেকে আরো একটা 50-র কাছাকাছি তিনি গেছেন। আসলে আউটসাইড অফ স্টাম্প শর্ট অ্যান্ড ওয়াইড একটা ডেলিভারি দিয়েছিলেন, সেটিকে আপার কাটের মতো করে খেলেছেন, এবং এত জোরের উপরে আসলে গতিময় ডেলিভারি। আপনি জানেন ডিপারে কিন্তু একদম ফিল্ডার ছিলেন ওখানে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে, তার মাথার উপর দিয়ে বলটা গেছে বাউন্ডারিতে। সুযোগ কিন্তু ছিল, কিন্তু হলো না। আসলে শান্ত বলছেন নাহিদকে হয়তো কিভাবে বোলিং করতে হবে, হ্যাঁ যে জায়গায় সেই লাইনেই করতে হবে, আসলে সেটি যাচ্ছেন নাহিদ। পরের বলটা এবার আউটসাইড অফ স্টাম্প, একটু লাফিয়ে ওঠা বল সমীহ করলেন। একটা 6 তো পেয়েছেনি আসলে, না এখন আর খেলতে চাইবে না। শেষ বল থেকে যদি একটা রান নেওয়া যায় সেই চিন্তা চেতনার মধ্যে তিনি আছেন। সালমান 69 বলে 47 রান, একজন ব্যাটার, স্বীকৃত ব্যাটার যদি দাঁড়িয়ে যেতে পারেন তিনি আসলে দলের চেহারাটাই পরিবর্তন করে দিতে পারেন। তার নমুনা আমরা অনেক দেখেছি, আজকে এখনো পর্যন্ত সালমান তিনি করে দেখাচ্ছেন। গতকাল লিটন দেখিয়েছিলেন। নাহিদ একটি উইকেট, সত্যি বাংলাদেশের প্রত্যেকটি বোলার, প্রত্যেকটি ফিল্ডার এবং যারা বাংলাদেশের ক্রিকেট পাগল মানুষ সবাই চাচ্ছেন যে কোনোভাবে হোক উইকেটের পতনটি ঘটাতে হবে। যে কোনোভাবে বলতে খেলার মাধ্যমেই নিতে হবে এবং সেটি বোলারদেরকে নিতে হবে। নাহিদ ওভারে পঞ্চম বলটি করবেন, সালমানকে সামনে নিয়ে তিনি দৌড় শুরু করেছেন। বাংলাদেশের দ্য কুইকেস্ট অন, এই মুহূর্তে সবচেয়ে গতিশীল বোলার, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে গতিশীল বোলার হচ্ছেন তিনি। এবারে ইনকামিং না, ফুল লেন্থ বল ছিল, অন সাইডে খেলার চেষ্টা করেছিলেন, ব্যাটের একেবারে ক্লোজিং পার্টে লেগে সামনেই চলে আসে বলটি এবং সেখানে স্লিমিডনে ফিল্ডিং করছেন। রান নেওয়ার কোনো সুযোগ এখান থেকে পাবেন না। শেষ বল থেকে রান নিতেই হবে যদি উইকেটের অবস্থান পরিবর্তন করতে হয়, অর্থাৎ স্ট্রাইকিং এন্ডে যদি তাকে আসতে হয়। ঠিক তাই, তবে এখন মনে হয় ক্লোজিং হবে ফিল্ডার। এতক্ষণ যে ফিল্ডারগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, এখন কিন্তু একটা রান নেওয়া থেকে নিশ্চিতভাবে আসলে আগা সালমানকে রুখতে চাইবেন বাংলাদেশের ফিল্ডাররা, সেটি হবে। কারণ আমির হামজাকে আসলে মানে একটা বা দুটো করে বল তিনি খেলছেন, তাকে কিন্তু একটা ওভার খেলানো যাচ্ছে না। সেই জায়গায় দেখা যাক এই শেষ বলটা থেকে সালমানকে বিরত রাখা যায় কিনা, অর্থাৎ সিঙ্গেল নেওয়া থেকে। যাচ্ছেন নাহিদ রান ওভারে শেষ বলটা নিয়ে, এবার আউটসাইড অফ স্টাম্প দেখা গেছে, একটা ডট দেয়া গেছে, একেবারে একটা চেঞ্জ অফ পেস ছিল আউটসাইড অফ স্টাম্প, সেটিকেই আসলে কাভারে ঠেলে রান নিতে চেয়েছিলেন সালমান আগা, তবে এ যাত্রায় পারলেন না। একটা ওভার কিন্তু পাওয়া গেল, আসলে দেখা যাক সুযোগ, এই সুযোগ কাজে লাগানো যায় কিনা। 172 9 উইকেট হারিয়ে পাকিস্তান 46 ওভার শেষে 184 রানের লিড তাদের, এই একটা সুযোগ বোরহান। একদমই তাই। এবং এখন কি বোলিং এন্ডে হাসান মাহমুদই থাকবেন নাকি তাসকিনকে নিয়ে আসবেন? মেহেদি মিরাজকে আনতে পারেন, তবে আমার মনে হয় যে স্পিনারদের তুলনায় পেসাররাই ভালো করছেন এবং পেসাররাও শেষের দিকে ব্যাটার, যেহেতু তিনি শেষ ব্যাটার, আলোচনা চলছে মনে হয়। হ্যাঁ আমাদের মতো, হ্যাঁ সেটি হচ্ছে আমাদের বল করবেন দেখতে পাচ্ছি। সেখানে নাজমুল শান্ত এসেছেন, সাকিব সেখানে এসেছেন, কাকে বল দেওয়া হবে এবং এই মুহূর্তে এই ওভারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে। মিরাজ কিনা, আসলে আমার মনে হয় মিরাজকে আনা যেত কিনা, নাকি শেষ মুহূর্তে কার কাছে যাবেন আসলে। হ্যাঁ মাঠে একটা আলোচনা চলছে শ্রোতা বন্ধুরা, এবং আলোচনায় দেখা যাক, যেহেতু একজন শেষ ব্যাটারকে সুযোগ পাওয়া যাচ্ছে একটি ওভার এবং সেখানে নাকি কোনো পার্ট টাইমার আনার কোনো মানে সুযোগই নেই, পার্ট টাইমার আনার কোনো সুযোগ না। পেস অ্যাটাকই দেখা যাচ্ছে, ফিল্ডিং এর যেরকম পজিশন দেখছি, তবে হাসান মাহমুদকে আমার কাছে মনে হচ্ছে তিনিই হবেন। হাসান মাহমুদ চলনে বলনে তেমনটি মনে হচ্ছে, আমরা একটু দূর থেকে দেখছি না, হাসান মাহমুদই আসছেন। হ্যাঁ সে কারণেই হাসান মাহমুদই আসছেন এবং গেলেন আসলে, হ্যাঁ নিয়মিত বোলারের সাথেই গেলেন আসলে, এবং পেস বোলারের সাথেই গেলেন, তাই তো। এবং দেখেন স্লিপে ফিল্ডার বাড়ানো হচ্ছে, 3টা স্লিপ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে, 3টা স্লিপ নিয়ে না। হ্যাঁ হাসান মাহমুদ তিনি যাবেন, প্রথম বলটি করবেন, মোকাবেলা করবেন হামজা। সুবর্ণ সুযোগ বাংলাদেশের জন্য উইকেটে তুলে নেওয়া। আমরা লিড আর বড় দেখতে চাই না। পরের বল এবারে না, ফিল্ডিং হয়েছে ওখানে, গাড়ি অঞ্চলে ফিল্ডিং করেছেন। আমি তো ভেবেছিলাম যে দুজন ফিল্ডারের মাঝখান দিয়ে বলটা এবার বের হয়ে গেল কিনা, না তেমনটি হয়নি। ফিল্ডার বলটিকে আটকিয়েছেন, এখান থেকে রান নেওয়ার কোনো সুযোগ পাবেন না। সুযোগ আসবে প্রত্যেককেই। এই ওভারটি অত্যন্ত মানে একেবারে সূক্ষ্ম একদম, মানে কি বলবো যে খুবই ইনভলভ থাকতে হবে ম্যাচে, ঠিক তাই। মানে এই ওভারটি কোন প্রকার ভুলচুক যেন না হয়। এবং আমরা দেখছি 4টা স্লিপ আছে শ্রোতা বন্ধু, 4টা স্লিপ, একটা পয়েন্ট, আমরা যদি বলি একটা মিড অফ এবং একবারে অফ প্যাক ফিল্ডিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফরওয়ার্ড শর্ট লেগেও একজন ফিল্ডারকে নেওয়া হয়েছে, মিডনে একজন ফিল্ডারকে নেওয়া হয়েছে, অর্থাৎ কাছাকাছি সব ফিল্ডাররাই আছেন। এবং স্লিপ যে জায়গাটা, স্লিপ কর্ডন, আপনি জানেন যে ওই চ্যানেলটাই মেনটেন করতে হবে, করিডোর অফ আনসার্টেনিটি, সেই জায়গাটাতেই বল করতে যাবেন। দৌড় শুরু করেছেন হাসান মাহমুদ, রাউন্ড দ্য উইকেট, আউটসাইড অফ স্টাম্প, একেবারে সোজা একটা বল দেখলেন, অনেক ওয়াইড আউটসাইড, সে কারণেই কিন্তু দাঁড়িয়ে বলটাকে ওয়েল লিফট করলেন মীর হামজা, বুঝতে পেরেছেন বলটা অনেক দূর দিয়ে গেছে। ঠিক আছে, এটি করতে করতেই তো
আসলে আপনি চেঞ্জ করতে হবে, আপনি লেন্থ চেঞ্জ করবেন, হয়তো একটু আপনার পজিশনটা চেঞ্জ করবেন, পিচিংটা চেঞ্জ করবেন। এইটাই কিন্তু একটা সুযোগ। শান্ত গেছেন হাসান মাহমুদের কাছে যে কি করতে হবে তুমি জানো, আমার মনে হয় যে কি করতে হবে তুমি জানো। ইয়র্কার মারো, দেখো ইয়র্কার দিয়ে তুমি আটকে দিতে পারো কিনা। দরকার একটু উইকেটের পতন। বাংলাদেশ অবশ্যই সবাই কিন্তু একদম মন থেকে চাচ্ছে যে উইকেটের পতনটি খুব দ্রুত হয়ে যাক। ইতিমধ্যে তারা বেশ কিছু রান কিন্তু যোগ করে দিয়েছে। 184 এই মুহূর্তে হাসান মাহমুদ রয়েছেন, তৃতীয় বলটি তিনি করবেন, উইকেটের সন্ধানে আছেন তিনি। একটু উইকেট হলেই কিন্তু 5 উইকেট হবে তার। অফ স্টাম্পের বাইরে পড়ে সুইং করে ভেতরে ঢোকার মুহূর্তে উইকেটটাকে কাভার করে একটু ওয়াক করে এসে বলটাকে ডিফেন্সিভ মোডে খেলেছেন হামজা। এই ওভারে যে 3টি বল হলো, তেমন কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন কিন্তু করতে পারেনি হাসান মাহমুদ। একটি ইয়র্কার করতে পারে, দেখা যাক কি করতে পরবর্তীতে তিনি কি করেন। সেটি আসলে এটাই কিন্তু সুযোগ। আর 3টা বল বাকি আছে, আসলে সেই চাপটা কিন্তু প্রয়োগ করতে হবে। তবে দেখুন, আপনি যেমনটা বলছিলেন যে টেস্ট ক্রিকেট, জ্যাক ব্যাটার তিনিও কিন্তু জানেন মীর হামজা যে তিনি কত গুরুত্বপূর্ণ। তার রানের চেয়েও বড় ব্যাপার হচ্ছে ওখানে দাঁড়িয়ে থাকাটা। টেস্ট ক্রিকেটে এটাই খুব জরুরি এবং সেই কাজটা কিন্তু আমির হামজা চেষ্টা করছেন। 9টা বল তিনি মোকাবেলা করেছেন এখন পর্যন্ত এবং এই ওভারে তো 3টা বল তিনি খেলেছেন। পরের বলটা এবারে কিন্তু এজ হয়েছে নাকি আবেদন হচ্ছে প্যাডে লেগেছে কিনা। মাইকেল গফ শেষ আঙুল তুলে দিয়েছেন, আউট আউট আউট। তবে ব্যাটার কিন্তু এখনো দাঁড়িয়ে আছেন, বোরহান ব্যাটার এখনো দাঁড়িয়ে আছেন, তিনি রিভিউ নিয়েছেন। আউটসাইড অফ স্টাম্প, একেবারে ইনসুইং একটা ডেলিভারি, ব্যাটটা পেতে দিয়েছিলেন। তবে ব্যাটে নাকি প্যাডে সেটা আমরা জানবো, ডেফিনেটলি সেটি জানবো। মানে ওনার হাতে লেগেছে, তবে মানে গ্লাভসে লেগেছে কিনা নাকি আউট অফ গ্লাভস সেই ব্যাপারটি দেখা হচ্ছে। তবে আমার কাছে ফিল্ডারদের যে আত্মবিশ্বাসী লুক, সেটা কিন্তু আমার কাছে খুবই পজিটিভ মনে হচ্ছে। অর্থাৎ তারা কিন্তু মাঠের বাইরে যাওয়ার একেবারে মানে ওই অবস্থায় রয়েছে। আম্পায়ারকে কিছু একটা বলছেন যে আসলে প্রথমে দেননি, তবে মাইকেল গফ কেন, হ্যাঁ, তবে মাইকেল গফ কিন্তু শেষে আঙুল তুললেন, আসলে আঙুল তুলে দিয়েছেন তিনি, কিন্তু নট আউট দেননি। একটু হলে আপনি পরিষ্কার একটা ভিউ পাবেন যে ব্যাপারটি ঘটেছিল। না, মনে হচ্ছে কঠিন হবে মনে হচ্ছে। পিছনে কোনো হাতে লেগেছে কিনা, যখন বলটি বের হয়ে যায় রিলিজ পয়েন্টে গিয়ে সেখানে গিয়ে লেগেছে কিনা সেটা দেখার বিষয়। মানে ইন্টারেস্টিং হতে যাচ্ছে মনে হয়। রিপ্লে দেখে কিন্তু খুব কনক্লুসিভ কিছু হচ্ছে না। আলট্রাএজ ছাড়া বোধহয় বলাটা খুব মুশকিল। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানো হবে। থাই প্যাডে কিন্তু লেগেছে বোরহান, প্রথমে মনে হচ্ছে এবং থাই প্যাডে লাগবার কারণেই কিন্তু মনে হয়েছে যে থাই প্যাডে সাধারণত শক্ত, মনে হয় যে ব্যাটেই লেগেছে না। যখন আবার আপনার বলটি বের হয়ে যাচ্ছিল, ওই যে ইনভলভমেন্ট কিন্তু মানে বলের ব্যাটের ইনভলভমেন্ট কিন্তু আছে, ব্যাটের ইনভলভমেন্ট কিন্তু আছে, যেটা আমার কাছে মনে হচ্ছে। দেখুন বলটি খুব ইন্টারেস্টিং, হ্যাঁ খুব ইন্টারেস্টিং কিছু হতে যাচ্ছে। এবার খেয়াল করবেন আপনি, তাহলে এই দেখুন বলের সাথে ব্যাটের কিন্তু একটা ইনভলভমেন্ট, মানে এখানে কোনো সুযোগ নেই মনে হচ্ছে যেটা দেখে এই জায়গাটাতে। মানে বলটা যখন ব্যাটকে পাস করছে, আপনি যেটা বলছেন আসলে, তখন মনে হচ্ছে আসলে প্যাডের উপরে লেগেছে না, উপরের অংশে। ব্যাটটাও চলে এসছে বলের কাছে, মানে ব্যাট, প্যাড এবং বল একেবারে মনে হচ্ছে কি বলবো আসলে একটা কমপ্লেক্স তৈরি করে ফেলেছে। এই জায়গাটা দেখুন, এখানে এই ফুটেজে আমরা দেখতে পাই যে ব্যাটের সাথে বলের একটা ইনভলভমেন্ট হলেও হতে পারে এবং পরবর্তীতে যখন বলটি বের হয়ে যাচ্ছিল ব্যাট এবং প্যাডের মাঝখান দিয়ে যাওয়ার সময় হাতের কোন একটি গ্লাভসের কোন জায়গায় লেগে গেছে কিনা সেটি অবশ্যই এখন দেখছেন না। তবে আলট্রাএজ প্রথমে এই জায়গাটাই দেখছে যে এখানে কোনো ব্যাটের ইনভলভমেন্ট আছে কিনা, আছে বলে আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, তবে এখানে ব্যাট কিন্তু প্যাডেও লেগেছে মনে হচ্ছে একটু। দেখুন বলেও লেগেছে, প্যাডেও লেগেছে। খুব কনক্লুসিভ না হলে কিন্তু কঠিন একটি সিদ্ধান্ত আম্পায়ারের জন্য, অবশ্যই কনক্লুসিভ না হলে কিন্তু কঠিন। তবে পেছনে আপনি যেটা বলছেন সেই অ্যাঙ্গেলটা আমরা দেখছি না, কিন্তু দেখা যাক। আমরা ক্যাচটি সঠিকভাবে নিয়েছেন এবং আউট 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 ইনভলভমেন্ট ছিল ব্যাটের। আপনি একেবারে সম্পূর্ণ আপনি নিশ্চিত হয়েছেন আসলে, আপনি দেখে যেমনটা বলছিলেন। আউট, এরই সাথে পাকিস্তান অল আউট। দ্বিতীয় ইনিংস 172 রানের মাথায়, অর্থাৎ 184, তাই কি? হাসান জয়ী হলো, হ্যাঁ হাসানই জয়ী হলো। অনার্স বোর্ডে হাসান মাহমুদের নামটাই উঠবে। তিনজন ব্যাটারের নাম, তিনজন ক্রিকেটারের নাম কিন্তু উঠলো রাওয়ালপিন্ডির ওই অনার্স বোর্ডে। মানে তিনটি ডিপার্টমেন্টের থেকে 3 জনের নাম কিন্তু চলে গিয়েছে। স্পিন ডিপার্টমেন্ট থেকে মিরাজের নাম গিয়েছে এবং হাসান মাহমুদের নাম ব্যাটার হিসেবে তো মনে হয় একজন গিয়েছেন, মেহেদী হাসান মিরাজ। তাকে ব্যাটার ধরতে হবে, কিন্তু ভালো লিটনের নাম গিয়েছে। সুতরাং আমরা সত্যি দারুণ, মানে একসাথে যে 3টি ডিপার্টমেন্ট একসাথে জ্বলে ওঠা, আমাদের সবকিছু মিলিয়ে টোটাল ক্রিকেটটা যে আমাদের খেলোয়াড়রা খেললো দেখার মতো। এবং 184 রান অর্থাৎ 185 রানের লক্ষ্যমাত্রা নিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ শুরু করবে এবং হাসান মাহমুদ তিনি 5 উইকেট পেয়েছেন। অভিনন্দন তাকে আমাদের পক্ষ থেকে।
বাংলাদেশের সিমাররা এই 10টি উইকেটকে দ্বিতীয় ইনিংসের তারা ভাগ করে নিয়েছে। হাসান মাহমুদ 5টি, 4টি নিয়েছেন নাহিদ রানা এবং 1টি নিয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশ অল্প কিছুক্ষণের মধ্যে ব্যাটিং শুরু করবে। তাদের যে স্বপ্নযাত্রা, অর্থাৎ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করার যে গৌরবময় রেকর্ড, সেই রেকর্ডের দাবিদার কিন্তু বাংলাদেশ হতে পারবে যদি বাংলাদেশ এই ম্যাচ জয়লাভ করতে পারে। এবং এই দৃশ্য মানে দেখার চাইতে আর আনন্দ কি থাকতে পারে? আমরা কি দেখবো সেই দৃশ্য? আমরা সেই অপেক্ষায় রয়েছি, জানি না কি হতে পারে। তবে প্ল্যাটফর্ম কিন্তু তৈরি হয়েছে, বাংলাদেশ কিন্তু পটভূমি তৈরি করে দিয়েছে। তাই 184 রান নয় 185 রান করতে হবে বাংলাদেশকে। সেই স্বপ্ন যদি বাংলাদেশ পূরণ করতে চায়, এবং দেখা যাক চতুর্থ ইনিংস, আমরা বলছিলাম যে চতুর্থ ইনিংসে আসলে ট্রিকি, সবসময় ট্রিকি, স্কোরটা যেহেতু 200-র কাছাকাছি, সেই জায়গায় পৌঁছতে পারবে কিনা বাংলাদেশ, সেই লক্ষ্যে ডেফিনেটলি এগিয়ে যাবে। কারণ গতকাল আমরা দেখেছি একেবারে উত্থানের গল্প, একেবারে অভূতপূর্ব একটা পার্টনারশিপ কিন্তু আমরা দেখেছি গতকাল। টেস্ট ক্রিকেটের 147 বছরের ইতিহাসে যে ঘটনা কখনো ঘটেনি শ্রোতা বন্ধুরা, সেই ঘটনাটা কিন্তু গতকাল ঘটিয়েছেন ওই মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস। 6টা উইকেট পড়ে গিয়েছিল 26 রানের মাথায়, সেই জায়গা থেকে অবিশ্বাস্যভাবে, অবিস্মরণীয়ভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন এই দুই ব্যাটার, এবং তাদের ব্যাটে ভর করে যে 165 রানের যে পার্টনারশিপ গড়ে উঠেছিল। পরবর্তীতে হাসান মাহমুদ, তার কথাও বলতে হবে, তিনি আজকে 5টা উইকেট নিয়েছেন, কিন্তু কালকে তিনি কি ব্যাটিং করেছেন আমরা জানি। মাত্র 13টা রান তিনি করেছিলেন, কিন্তু 51টা বল মোকাবেলা করেছেন, 25টা ওভার তিনি দাঁড়িয়েছিলেন, এবং তিনি দাঁড়িয়ে থেকে তিনি সেঞ্চুরিটা পাইয়ে দিয়েছেন ওই লিটন কুমার দাসকে। এবং লিটন কুমার দাস যখন 82 রানে ছিলেন তখন আউট হয়েছিলেন মেহেদী মিরাজ, সেই জায়গা থেকে 138 রান তিনি করেছিলেন হাসান মাহমুদকে সাথে নিয়ে এভাবে তিনি ঘুরে দাঁড়িয়েছিলেন। সেটিও একটু, এবং সেই ইনিংসটা না হলে, 69 রানের সেই পার্টনারশিপ না হলে বোরহান, বাংলাদেশ কিন্তু 262তে যেতে পারত না আসলে। শুধুমাত্র 165 রানের ইনিংস দিয়ে কিন্তু হতো না আসলে। তো সেই জায়গায় হ্যাঁ, সাজ্জাদ কিছু বলতে চাই আসলে। আমার একটা প্রশ্ন আছে। জি জি, বাংলাদেশ যদি জিতে এই ম্যাচটা, ম্যান অফ দ্য ম্যাচ আপনি কাকে দিবেন? ম্যান অফ দ্য ম্যাচ, এই যে মধুর সমস্যা আসলে। কেন দুইজনকে নয়? ম্যান অফ দ্য ম্যাচ তো দুজনকেও দেওয়া যায়। ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক না কেন সেটা। এই ধরনের সমস্যা আমরা বারবার অ্যাডজুডিকেটের জন্য আসলে কঠিন হবে আসলে। তবে আসলে দ্বিতীয় ইনিংস এখনো শুরু হয়নি বাংলাদেশের, অনেক কিছুই হতে পারে, আমরা কিন্তু জানি না আসলে। টেস্ট ক্রিকেট এখানে আমার রং বদলায়। কষ্টের স্মৃতি, মানে আমি বাংলাদেশ যখন টেস্ট ক্রিকেটের সূচনা লগ্নে যখন শুরু করে, আবার কি 2003 এর কথা বলবো, হ্যাঁ, সেই যে স্মৃতি, সেই স্মৃতি কিন্তু এখনো আমার। রশিদ লতিফের সেই কথাটা বলবেন? কিন্তু বোরহান, অশোক ডি সিলভা, তবে আপনাকে আমি বলি বোরহান, যে আমরা কিন্তু তখন, যেমন কয়েকদিন আগে প্রথম টেস্ট জেতার পরে খালিদ মাহমুদ সুজন, তিনি কাঁদছিলেন আসলে বাংলাদেশের জয়। নিশ্চয়ই তিনি সেদিনও কেঁদেছেন, তিনি আমরা প্রত্যেকেই তখন কেঁদেছি। তবে এটাও ঠিক, তখন কিন্তু আমরা কিন্তু একেবারে শুরু করেছি আসলে, হয়তো অভিজ্ঞতারও ব্যাপার ছিল। ঠিক আছে, ইনজামুল হক একটি ম্যাচ তিনি বের করে নিয়েছেন, 137 রান, 135 অড একটা রান তিনি করেছিলেন। তবে সেই জায়গাটা তো বলতে হবে, তবে অনেক কাছে আমরা গিয়েছিলাম। একদমই তাই, আমরা সেই স্মৃতি কিন্তু আমাদের রয়েছে। সুতরাং আমরা চাই না যে বাংলাদেশ অন্ততপক্ষে এই সুযোগ হাতছাড়া করুক। আমরা অবশ্যই চাইবো যে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করুক। তাহলে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এই দিনটি উজ্জ্বলভাবে লেখা থাকবে। এইরকম পরিসংখ্যান, এইরকম গল্প, এইরকম ইতিহাস সত্যি বলতেও ভালো লাগবে যে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে এসেছে। পাকিস্তান কতটা শক্তিশালী ক্রিকেট দল আমরা জানি। তাদের যে অতীত রেকর্ড, তাদের যে ব্যাটার, তাদের যে বোলার, তাদের যে পেস ডিপার্টমেন্ট, এবং বর্তমান সময়ে তারা কতটা ভালো ক্রিকেট খেলছে, সব মিলিয়ে সেই দলটিকে যদি বাংলাদেশ হারাতে পারে, অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি অন্যরকম দিন হিসেবে আমার মনে হয় যে ইতিহাসে লেখা থাকবে। সাজ্জাদ? হ্যাঁ, তা তো অবশ্যই। এবং খেলাটা আসলে যেভাবে এগোচ্ছে, বাংলাদেশ যে পরিমাণ দৃঢ়তা দেখিয়েছে পুরো সিরিজ জুড়ে, আমরা যদি প্রথম টেস্টের কথা বলি, 450 রানের পাহাড়ের কিন্তু চাপও পড়েনি বাংলাদেশ। সাদমান রান করেছেন, মমিনুল রান করেছেন, মুশফিক রান করেছেন, লিটন রান করেছেন, মিরাজ রান করেছেন। এবং এই টেস্টে যদি আমরা বলি 26 রানে 6 উইকেট, সেখান থেকে যেভাবে ঘুরে দাঁড়িয়ে এখন উইনিং পজিশনে অবশ্যই বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে। তবে ক্রিকেট ইজ এ ফানি গেম, এই কথাটাও কিন্তু বলতেই হবে। যে কোনো মুহূর্তেই যে কোনো কিছু হতে পারে। আমরা খুররম শাহজাদকে কেন ভুলে যাচ্ছি? পুরো টেস্ট সিরিজ জুড়ে তিনি বাঁহাতি ব্যাটারদের জম হিসেবে নিজেকে আবির্ভূত করেছেন, এবং বাংলাদেশি ব্যাটারদের টপ 6 এর মধ্যে 5 জন কিন্তু বাঁহাতি ব্যাটার, এবং টোটাল বাংলাদেশে কিন্তু 6 জন বাঁহাতি ব্যাটার রয়েছেন, তাসকিনকেও যদি আমরা ধরি। তাহলে সবকিছু মিলিয়ে এটা কিন্তু খুব যে সহজ একটা ব্যাপার হবে সেটা কিন্তু না। তবে হ্যাঁ,
184 রান আপনার করতে পারা উচিত, কিন্তু পাকিস্তানের জন্য ইটস লাইক এ মানে এটা আসলে পাকিস্তান ডিফেন্ড করে বা টাইমের সাথে খেলে পাকিস্তান আসলে এই ম্যাচ বাঁচাতে পারবে না। পাকিস্তানকে এই ম্যাচে জিততেই হবে এবং জেতার জন্য উইকেটই ফেলতে হবে, কোনো সন্দেহ নেই। এবং যেটা আপনি বললেন যে 185 রান কোনো অংশে কিন্তু কম নয়, কঠিন অবশ্যই। আপনি প্রথম ইনিংসে, টেস্টের প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসের 3-4 রানের সমান হবে এই চতুর্থ ইনিংসে 1টি রান। সুতরাং চতুর্থ ইনিংসে রান তোলাটা প্রতিটি ক্ষেত্রে যে কোনো মাঠে যে কোনো দলের জন্য অত্যন্ত কঠিন একটি ব্যাপার হয়ে যায়, কেননা তখন একটা চাপ থাকে, স্নায়ু চাপ থাকে, উইকেটের ফাটল থাকে, স্পিনাররা বাড়তি অ্যাডভান্টেজ সেখান থেকে আদায় করেন এবং সব মিলিয়ে মানে সারাদিন ফিল্ডিং করবার পরে ক্লান্তি থাকে, সব কিছু মিলিয়ে মানে চতুর্থ ইনিংসে ব্যাটিং করাটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। ইটস নট এ ম্যাটার অফ জোক। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যাটাররা অন্তত পক্ষে থ্রু আউট দ্য সিরিজ, আমি বলবো যেভাবে তারা পারফরমেন্স করছে, অন্তত পক্ষে ফিনিশিংটা এবং সেভাবে তারা দিতে পারে। আরেকটা ব্যাপার যেটা রয়েছে, ক্রিকেটে কিন্তু মনস্তাত্ত্বিক ব্যাপারটা অনেক বেশি দরকার, অনেক বেশি জড়িত। আমরা নিজেরাই কিন্তু আমরা বলছিলাম, এবং পাকিস্তানিরা হয়তোবা মুখে স্বীকার না করলেও তারা জানে প্রথম টেস্টে হারার পেছনে তারা যেই একাদশটা গঠন করেছিল সেটাকে অনেকে দায়ী করছেন, এবং সেই একাদশে কিন্তু সবাই একটা কথা বলছে, ইভেন পাকিস্তানিরাও একটা কথা বলছিল যে পাকিস্তান অতি আত্মবিশ্বাস দেখিয়েছে, কোন স্পিনার ছাড়া, ইনফ্যাক্ট পঞ্চম কোনো বোলার ছাড়া 4 জন ফাস্ট বোলার নিয়ে তারা নেমে গেছে। এটা যেমন একটা অতি আত্মবিশ্বাস ছিল এবং হিতে বিপরীত হয়ে গেছে। বাংলাদেশও 185 রান আমরা তো করেই ফেলবো, এই অতি আত্মবিশ্বাসটা যেন না হয়। আত্মবিশ্বাস আমরা যদি ইংরেজিতে বলি কনফিডেন্স এবং ওভার কনফিডেন্স, দুটো শব্দের মাঝখানে পার্থক্য হচ্ছে ওভার। ওভার মানে কি? শেষ। আপনি যদি ওভার কনফিডেন্ট হন আপনি শেষ। একদমই তাই। আমরা চাইবো যে বাংলাদেশের ব্যাটাররা যারা আছেন তারা কনফিডেন্স তাদের থাকবে, কনফিডেন্ট লুক তাদেরকে আমরা দেখতে চাই, বাট ওভার কনফিডেন্ট লুক তাদেরকে আমরা দেখতে চাই না। যদিও জি আনোয়ারুল কিছু বলবেন। গতকাল টপ অর্ডাররা কিন্তু ব্যর্থ হয়েছে, আজকে কিন্তু তাদেরকেই নিতে হবে দায়িত্বটা। একদমই। আমি সাকিবকে বলবো, রান করেছেন লোয়ার অর্ডার ব্যাটার, আপনি যদি বলেন টপ অর্ডার মিডল অর্ডার কেউই কিন্তু ব্যাট করতে পারেনি, সেই দায়িত্বটা যদি আজকে নিতে পারে আমার মনে হয় যে সাকিবের থেকে কিন্তু একটি ইনিংস ডিউ হয়েছে, শান্ত থেকেও ডিউ হয়েছে। সুতরাং এই দুজনের দিকে আমাদের চোখ থাকবে। মোমিনুল মোটামুটি একটা ইনিংস তিনি 50+ খেলেছেন, যদিও প্রথম টেস্টে আমরা দেখেছি অভিজ্ঞতা তার রয়েছে। হ্যাঁ, আমাদের টপ অর্ডার থেকে যে কোনো একজন ব্যাটারকে একেবারে টিল দ্য এন্ড থাকতে হবে, ম্যাচ যতক্ষণ শেষ না হবে, তাহলেই কিন্তু আমরা এই ম্যাচে জয়লাভ করব। সেই সাথে আমরা যদি ওপেনিং এর দিকে দেখি, জাকিরের কথাও কিন্তু বলতে হয়। জাকির এই টেস্ট সিরিজের শুরুতে কিন্তু জয়ের একাদশে সুযোগ পাওয়ার কথা ছিল, ইনজুরির কারণে তিনি সুযোগ পাননি। সাদমান হয়তো সেই সুযোগটা কাজে লাগিয়ে ফেলেছেন, তিনি 90+ করে ফেলেছেন, এবং সাদমান যেই দৃঢ়তা দেখিয়েছেন, এখন কিন্তু প্রেসারটা জাকিরের উপর রয়েছে। জাকির যদি পারফর্ম না করেন তাহলে কিন্তু তার দল থেকে বাদ পড়ার এবং জয় সেই জায়গায় ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমাদের অনেক টেস্ট ম্যাচ রয়েছে, এখান থেকে সরাসরি ভারতে চলে যাবে। এক্স্যাক্টলি, সেখানে গিয়ে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই জায়গা থেকে আসলে পারফরমেন্স করার যে একটা দায়বদ্ধতা, সেটা কিন্তু অনেকের উপরেই রয়েছে, এবং আশা করি সেটাকে আসলে ব্যাপারটা হচ্ছে কি, আপনি যখন চাপের মুহূর্তে চলে যাবেন, এখন অনেক সময় অজুহাত দেওয়া হয় বা অনেকে আসলে বলে যে আসলে অনেক বেশি প্রেসার হয়ে গেছে, প্রেসারটা হ্যান্ডেল করা যাচ্ছে না। কিন্তু একটা জিনিস সবসময় যদি মাথায় রাখেন যে প্রেসার সিচুয়েশন মানে আপনার জন্য একটা অপরচুনিটি, মানে আপনার জন্য একটা সুযোগ। কেউ একজন ব্যর্থ হয়েছে, দেখুন গতকাল 26 রানে 6 উইকেট, টপ অর্ডার মিডল অর্ডার ব্যর্থ হয়েছে, তার মানে লিটন এবং মিরাজের সামনে ছিল সুযোগ, সেই সুযোগটা কিন্তু তারা নিয়েছেন। সুতরাং এই সুযোগ কিন্তু সবার সামনে রয়েছে, এবং টেস্ট ক্রিকেটে এই জায়গাটাতেই যারা প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছেন তাদের জন্য দ্বিতীয় সুযোগ আসবে। পাকিস্তান তাদের কিন্তু এই মুহূর্তে দেয়ালে পিঠ থেকে গেছে, এবং দেয়ালে পিঠ থেকে গেলে পাকিস্তান যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু তাদের ক্রিকেট ইতিহাসই বলে। আমরা সরফরাজ আহমেদকে দেখতে পাচ্ছি গ্লাভস হাতে, অর্থাৎ রিজওয়ান, তিনি কিন্তু আমরা দেখেছি আজকে নাহিদ রানার বলে মাথায় আঘাত পেয়েছেন, যদিও ডাগ আউটে তিনি খুব আরাম করে চুইংগাম চিবুচ্ছেন, কিন্তু তারপরেও আসলে তাকে একটু রেস্ট দেওয়া হচ্ছে, যেটা তাই তিনি রেস্টে থাকবেন কিছু সময়ের জন্য। যাই হোক, বাংলাদেশের লক্ষ্যমাত্রা হচ্ছে 185 রান, অবশ্যই গেটেবল। আমার বিশ্বাস যে বাংলাদেশের টপ অর্ডার একটি ভালো স্টার্ট তারা দিয়ে যেতে পারবে, এবং পরবর্তীতে বাদবাকি যে ব্যাটাররা রয়েছেন তারা ফিনিশিংয়ের কাজটুকু ভালোভাবে করতে পারবে। 185 রান, যেটা আমি আবারও বলতে চাই যে এই 185 রান চতুর্থ ইনিংসে করা প্রথম এবং দ্বিতীয় ইনিংসে 250-300 রানের সমান, অর্থাৎ বাংলাদেশের ব্যাটারদেরকে সেটিও মাথায় রাখতে হবে। কোনো প্রকার
আউটসাইড অফ স্টাম্প যে বলগুলো ইনকাম আউটসুইং করে বের হয়ে যাবে সেটিকে এগিয়ে গিয়ে শট খেলার প্রবণতা কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের রয়েছে। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। শর্ট সিলেকশনের ব্যাপারে 100% থাকতে হবে। বৃষ্টির খানিকটা আলামত কিন্তু আমার চোখে ভাসলো। এই জায়গায় মোহন ভাই আমি একটু অ্যাড করতে চাই যে বাংলাদেশি ব্যাটারদের আসলে এটাকে খুব সিম্পল একটা গেম প্ল্যান সাজানো উচিত। তাদের সময় কিন্তু পুরোপুরি তাদের অনুকূলে। আজকে এখনো এই সেশন, দ্বিতীয় সেশন চলছে, তৃতীয় সেশন পুরোটা বাকি রয়েছে, আগামীকাল 3টা সেশন পুরো বাকি রয়েছে এবং এক্সটেন্ডেড, তার মানে আগামীকাল এক্সট্রা কিছু ওভারও তারা পাবে। এখন তারা যদি চিন্তা করে যে বৃষ্টি পড়তে পারে, আমাকে এখনই টি-20 ম্যাচে খেলে ম্যাচ বের করে ফেলতে হবে, বৃষ্টির উপরে তো কারো হাত নেই। মাথায় রাখতে হবে দ্য সিরিজ ইজ অন দ্য লাইন। শুধুমাত্র এই ম্যাচ না, এই ম্যাচ যদি বাংলাদেশ জিতে 2-0 সিরিজ জিততে পারে তাহলে তো খুবই ভালো, কিন্তু ইউ নিড টু মেক শিওর যে ওই তাড়াহুড়ো করতে গিয়ে এই বৃষ্টি আসবে কিনা, কাল কি হবে না হবে জানি না, আচ্ছা 185 তো মারলেই হয়ে যাবে, আমরা মারা শুরু করি, এই ধরনের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে একেবারে প্রপার ক্রিকেটে নিজেদেরকে অ্যাপ্লাই করতে হবে। বলের গুণাগুণ বিচার করে একেবারে সেশন বাই সেশন, ওভার বাই ওভার, আমি যদি আরো ছোট করে ভাঙি, ওভার বাই ওভার খেলতে হবে এবং স্ট্র্যাটেজিটা ফিক্স করতে হবে ঠিকঠাক মতো। যদি ব্যাটিং অর্ডার, আমি একটা কথা সবসময় বলি যে খুররাম শাহজাদ তিনি বাঁহাতিদের খুব ভালো বল করেন, জানি না ব্যাটিং অর্ডারে কোনো পরিবর্তনের কথা ভাবছি কিনা টিম ম্যানেজমেন্ট, একজন ডান হাতিকে একটু উপরের দিকে ওঠানো, অথবা হচ্ছে যে এই ধরনের কোন ছোট ছোট চেঞ্জ, এগুলো কিন্তু ভয় পেয়ে সরে যাওয়া না, এগুলো স্ট্র্যাটেজি। যাই হোক, খেলা শুরু হয়ে গেছে। জাকির হাসান তিনি কিন্তু স্ট্রাইকে রয়েছেন, 3টা স্লিপ, একটা গালি রয়েছে। মীর হামজা প্রথম বল একেবারেই কিন্তু অফ এন্ড মিডল স্টাম্পের উপরে ছিল, আপিস একটা ড্রাইভ করেছেন, নিজের বলে নিজে ফিল্ডিং করলেন হামজা, কোনো রান হবে না এখান থেকে। চতুর্থ দিন দ্বিতীয় সেশন, বাংলাদেশ চতুর্থ ইনিংসে ব্যাট করছে 184 রানের লক্ষ্যমাত্রায়। পাকিস্তান কিন্তু বাংলাদেশের ব্যাটারদেরকে স্লেজিং করবে অনেক বেশি। সুতরাং এই জায়গায় বাংলাদেশের খেলোয়াড়দেরকে দৃষ্টি রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। স্লেজিংয়ে একেবারে নিজেদেরকে তার সাথে সুর মিলিয়ে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ এখানে নেই এবং ধৈর্য সহকারে এই রানগুলো করে আসতে হবে। আরেকটি বল অফ স্টাম্পের বাইরে একটু এগিয়ে এসে শেষ পর্যন্ত বলটাকে ছেড়ে দিয়েছেন, রান নেওয়ার কোনো সুযোগ নেই। জাকির রয়েছেন এই মুহূর্তে স্ট্রাইকিং এন্ডে, সাদমান এক প্রান্তে। এই টেস্টের ফলাফল আসবে, যদি বৃষ্টি কোনোভাবে হানা না দেয় ফলাফল আসবে, ডেফিনেটলি ড্র হওয়ার কোনো সুযোগ নেই, সেটি ফলাফল যেদিকেই যাক না কেন। ঠিক তাই। এবং আগের বলে জাকির যেভাবে বলটা ছাড়লেন সেটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। আপনি বলছিলেন যে এগিয়ে আসাটা কিন্তু তিনি তার লাইন ধরে এগিয়ে আসেননি, তিনি অ্যাক্রস দ্য লাইন এগিয়ে এসেছেন, অর্থাৎ শাফল করে তিনি কিন্তু অফ স্টাম্প মিডল স্টাম্পের দিকে চলে গেছেন। যেহেতু বলের লাইনটা অফ স্টাম্পের বাইরে, লেগ স্টাম্প তিনি এক্সপোজ করে দিচ্ছেন, তার মানে তিনি ভাবছেন যে কোন রকম আউটওয়ার্ড কোনো মুভমেন্ট যদি হয় সেই মুভমেন্টটা তিনি কভার করতে চাচ্ছেন। পরের বলটাও কিন্তু সেই আউটওয়ার্ড মুভমেন্ট হয়েছে, ছেড়ে দিয়েছিলেন জাকির, কিন্তু সরফরাজ রাস্টি বসেছিলেন ডাগআউটে অনেকক্ষণ, বলটা ঠিক মতো ধরতে পারলেন না। 22 সূত্রে প্রথম রানটা পেয়ে যাবে বাংলাদেশ অন দেয়ার ওয়ে। 185 রানের যে টার্গেট সেখান থেকে প্রথম রানটা অবশ্য হয়ে গেল, ওই এক রান করেই গুনতে হবে। জাকির এবং সাদমান তাদের দুজনেরই কিন্তু যথেষ্ট পরিমাণ অ্যাবিলিটি রয়েছে এবং আমরা জানি, আমরা যদি স্ট্যাটিস্টিক্সের দিকে তাকাই, জাকির সাধারণত দ্বিতীয় ইনিংসে রান করতে পছন্দ করেন। দেখা যাক, আমরাও পছন্দ করব জাকিরের এই রান করা এবং পছন্দ করিও। উইকেটের পেছনে একাধিক ফিল্ডার, 4 জন স্লিপ রয়েছে, সাথে উইকেট রক্ষক পেছনে একাধিক ফিল্ডার, 4 জন স্লিপ রয়েছে, সাথে উইকেট রক্ষক উইকেটটাকেই কিন্তু মূল্য দিতে হবে। ঠিক তাই। এবং কন্ডিশনের কথা যদি বলি আমরা, আচ্ছা পাকিস্তানের কথা বলছিলাম, এর আগে তারা 126 রান ডিফেন্ড করে জিতে গিয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে 1993 সালে। এটাই হচ্ছে তাদের সর্বনিম্ন রান ডিফেন্ড করে জয়ের যে রেকর্ড। আজকে তাহলে অত একেবারে নতুন রেকর্ড করতে হবে না যদি তারা জিততে চায়, সুতরাং পাকিস্তান তার নিজেদের হিস্ট্রি থেকেও কিন্তু কিছুটা অনুপ্রেরণা নিতে পারে। ওভারে পরের বল লাফিয়ে উঠেছিল অফ স্টাম্পের বাইরে, সেটাকে কোনো মতো পুশ করে দিয়েছেন ব্যাকওয়ার্ড পয়েন্টে, রান নেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। জাকির 3টি বল মোকাবেলা করেছেন, তিনি রান করতে পারেননি। সাদমান 2টি বল মোকাবেলা করেছেন, তিনিও কোনো রান করতে পারেননি। একটি মাত্র রান বাংলাদেশের স্কোর বোর্ডে, যেটি বাইরে থেকে এসেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 127 রান তারা শেষ পর্যন্ত ডিফেন্ড করেছিল এবং 1993 সালের ঘটনা। ইংল্যান্ডের বিরুদ্ধে 145 রান এবং পরবর্তীতে ইংল্যান্ডের বিরুদ্ধে আরও একটি 168 রান, সেটাকেও কিন্তু 198, সেটিকেও তারা ডিফেন্ড করেছিল। পরের বলটি
এ প্রান্ত থেকে এবারে গুড লেন্থের বল স্টাম্পের উপরে উইকেট টুইকেট বল রাখছেন জাস্ট রাইট অন দ্য মানি। ফিল্ডার সেখানে আছেন, ব্যাট ক্লোজ টুগেদার, উইকেটটাকে কাভার করে মোকাবেলা করেছেন। রান নেওয়ার কোনো সুযোগ এই বল থেকে হলো না। কোনো সাইড শটে যায়নি ব্যাটাররা, ছিল না সেরকম কোনো বল আউটসাইড অফ স্টাম্প। ভালোভাবে ওভারটি রেকর্ডের কথা বলছিলেন মোরেন ভাই। হ্যাঁ, ইংল্যান্ডের বিপক্ষে 168 ডিফেন্ড করেও তারা জিতেছে, কিন্তু সাথে সাথে আমি আপনাকে 198 কেন বললাম, কারণ ওই যে ওই 145 ডিফেন্ড করে জেতা আর 198 ডিফেন্ড করে জেতা, আসলে 2005-এ 198 রান ডিফেন্ড করে ইংকে হারিয়েছিল তারা, মুলতানে সেটা হয়েছিল। সুতরাং খুররম শাহজাদ অবশ্যই আমরা জানি তার হাতেই বলটা যাবে, বাঁহাতি ব্যাটারদের পছন্দ করেন তিনি বল করার জন্য। কন্ডিশনের কথা বলছিলাম, আজকে এই মুহূর্তে ওভারকাস্ট হলেও আজকে কিন্তু যথেষ্ট সময় রোদ ছিল, অর্থাৎ উইকেটে ময়েশ্চার এখন একেবারেই নেই। যতটুকু মুভমেন্ট পাওয়া যাবে সেটা কিন্তু বলের শাইনের জন্য মুভমেন্টটা নতুন বল তারা পাবেন। এক্স্যাক্টলি, তো সেই জায়গাটাতেই সফট হ্যান্ডে পুশ করতে হবে, বলের লেংথটা পড়ে খেলতে হবে, কারণ লেংথ যদি আপনি পড়তে না পারেন তাহলে সুইং নেগোশিয়েট করাটা খুব কঠিন হবে। খুররম প্রথম বলটাই করলেন রাউন্ড দ্য উইকেট, এসে সফট হ্যান্ডেই পুশ করেছেন জাকির, লেগ সাইডে স্কোয়ার লেগে ফিল্ডিং হয়ে গেল, রান নেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই বাংলাদেশে কোনো উইকেট না হারিয়ে। পজিটিভ লুক বাংলাদেশের দুজন ব্যাটারকে আর্লি স্টেজে আমরা দেখতে পাচ্ছি, এটাকে কন্টিনিউ করতে হবে। বল সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই মেধার বিকাশ ঘটাতে হবে, মেধার প্রয়োগ করতে হবে। জাকির 4 বল থেকে রান পাননি, তিনি আছেন স্ট্রাইকিং এন্ডে, খুররম রয়েছেন বোলিং এন্ডে, তিনি বল করবেন জাকিরের বিরুদ্ধে। রাউন্ড উইকেট এবারে ইয়ারে ছিল খানিকটা, তবে ফিল্ডার বিট, বল যাচ্ছে সীমানার দিকে, গতি কিন্তু কমে গিয়েছে শেষ পর্যন্ত। আউটফিল্ড খানিকটা স্লো আমরা দেখেছি পাকিস্তান যখন ব্যাটিং করেছিল তখন থেকেই, এবং 1টি রান 2টি রান আরও যুক্ত হলো বাংলাদেশ দলের জন্য জাকিরের ব্যাট থেকে। অফ স্টাম্পের উপরে পড়া বলটি খোলস থেকে বের হয়ে এসে একটু হার্ড পুশ করে দিয়েছিলেন, খানিকটা আপিস ছিল, এবং সেখানে ফিল্ডারকে বিট করে বল চলে গিয়েছিল লং অফ অঞ্চলে। আরও 2টি রান যুক্ত হলো, 3 এই মুহূর্তে বাংলাদেশের রান। যত রান কমবে তত স্বস্তি বাংলাদেশের শিবিরে থাকবে এবং অস্বস্তি বাড়তে থাকবে পাকিস্তান শিবিরে। জাকিরের এই শটটা আইডিয়া ওয়াজ রাইট, কারণ ভি জোনটা পুরোপুরি খালি এবং ফুলার লেন্থে যখন তিনি নিজের জোনে যখন পেয়েছেন তিনি কিন্তু সেটা স্ট্রেট খেলার চেষ্টা করেছেন। একটুখানি আপিস হয়ে গিয়েছিল, সিলিমিডনে দাঁড়ানো ফিল্ডার একটু সিলিমিড উইকেট ওই পজিশনে ছিলেন, শান মাসুদ ছিলেন সম্ভবত। এবার অবশ্য লেগ স্টাম্পের দিকে সুইং করে যাচ্ছেন, ফ্লিক করে দিয়েছেন, বল কিন্তু চলে গেল ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে উড়ে অনেক দূরে, জাকিরের ব্যাট থেকে প্রথম ছক্কা। মাই গুডনেস, আপনি যেভাবে 6-এর বর্ণনা দিয়েছেন, পাকিস্তান কিন্তু পৌঁছে গিয়েছে একেবারেই, এবং শেষ পর্যন্ত যে ছক্কার মাঠটি হলো অসাধারণ। সাহসীরা কিন্তু জয়ী হয় সাজ্জাদ, এবং আমার কাছে মনে হয় যে সেই সাহস দেখালেন ওই প্রান্তে ব্যাটার ছক্কার মাধ্যমে জাকির তিনি ছক্কাটি মেরেছেন, তবে প্রতি বলে কিন্তু মারা যাবে না, বুঝে লুজ ডেলিভারি ছিল, এটা লুজ ডেলিভারি ছিল লেগ স্টাম্পের বাইরে, রং অন বলবো না, নেগেটিভ বোলিং বলবো অবশ্যই টেস্ট ক্রিকেটের পয়েন্ট অফ ভিউ থেকে। 9 এই মুহূর্তে বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে। পরে বল আবারও ঘুরেছেন আনসাইডে, বল যাচ্ছে সীমানার দিকে, বলের পেছনে ফিল্ডার আছেন, পারবেন কি আটকাতে? দুজন দুই প্রান্ত থেকে ছুটে চলেছেন, বলের গতি কিন্তু একাই থেমে যাচ্ছে এবং শেষ পর্যন্ত একাই থেমে গেল। তবে ওই প্রান্তে 4টি রান হলেও কিন্তু হতে পারে, 1টি রান 2টি রান 3টি রান কিন্তু হয়েছে বাংলাদেশ দলের জন্য। 12 এই মুহূর্তে সাহসী ভূমিকা রাখছেন জাকির। বরুণ ভাই, আমরা এই জায়গায় জাকিরের স্ট্র্যাটেজিতে একটা কিন্তু পরিষ্কার পরিবর্তন লক্ষ্য করতে পারছি। আমরা প্রথম ইনিংসে তার উইকেটটা যদি দেখি, ওই অ্যারাউন্ড দ্য উইকেট সে অফ স্টাম্পের উপরে বল পিচ করে সুইং করে মিডল অ্যান্ড লেগের দিকে যাচ্ছিল, সেটাকে ফ্লিক করেছিলেন জাকির, মিডল করেছিলেন, কিন্তু তিনি এয়ারে খেলেননি। স্কোয়ার লেগে দাঁড়ানো ফিল্ডার যিনি সার্কেলের ভিতর ছিলেন, সহজ একটা ক্যাচ। এই ইনিংসে জাকির এই যে 2টো বল খেললেন, একই ধরনের বল, তিনি কিন্তু নো হাফ মেজার্স, তিনি কিন্তু উঠিয়ে খেলছেন, তিনি কিন্তু ক্লোজ ইনে যে ফিল্ডার রয়েছেন জানেন যে বাউন্ডারি লাইনে কেউ নেই, সুতরাং 6 যদি নাও হয় তিনি যদি ইনফিল্ডটা ক্লিয়ার করতে পারেন, কারণ শর্ট আপনাকে খেলতে হবে, এই বলগুলোতে ডিফেন্ড করাটা অ্যাকচুয়ালি খুব কঠিন, আপনার ন্যাচারাল ইনস্টিংক্ট থেকে বেরিয়ে আসতে। হয়তো সাদমান এটা ডিফেন্ড করতে পারবেন, কারণ ন্যাচারালি সাদমান একটু ডিফেন্সিভ খেলেন, কিন্তু জাকিরের জন্য এটা একেবারে সোজা এটা ডিফেন্ড করাটা কঠিন। তাহলে আপনি যখন ন্যাচারালি খেলবেন, তাহলে ইউ নিড টু মেক শিওর যে ফিল্ডারটা রয়েছে, যে ফাঁদটা পাতা রয়েছে, তার উপর দিয়ে আপনি পাঠাতে পারবেন কিনা। সুতরাং জাকিরের স্ট্র্যাটেজিটা কিন্তু খুব ক্লিয়ার। এখন এই ক্ল্যারিটিটা যথেষ্ট পরিমাণ প্রয়োজনীয়, সেই সাথে এক্সিকিউশনটা কতক্ষণ পর্যন্ত তিনি ঠিকঠাক করতে পারবেন সেটাও দেখার বিষয়। প্রথম বলটা খেললেন এই ওভারে সাদমান খুররমের কাছ থেকে, অফ স্টাম্পের উপর পড়ে বলটা এবার সোজাই বেরিয়ে যাচ্ছিল, লক্ষ্যণাত্মক ঢঙে খেললেন, শর্ট কাভারে ফিল্ডিং হয়ে গেল, শান মাসুদ রয়েছেন সেখানে, রান নেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। 12 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। 173 রান করতে হবে বাংলাদেশকে আরো জয়লাভ করবার জন্য। ঠিক এখান থেকে 7 বল থেকে 11 রান জাকির, একটি ফ্লাইং স্টার্ট
টেস্ট ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে বললে বলাই যায় 7 বল থেকে 11 রান। সাদমান 4 বল থেকে রান করতে পারেননি। এক প্রান্তে তিনি দাঁড়িয়ে আছেন। দ্বিতীয় ওভারে খেলা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে, লক্ষ্যমাত্রা 185 রান। পরের বলটি লেগ স্টাম্পের বাইরে। এবার গ্লান্স করার চেষ্টা করেছিলেন, এই বল থেকে রান পাবেন না, অর্থাৎ ডট বল হলো, দরকার নেই, ডট বল হোক, সমস্যা কি? অনেক 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 সময় রয়েছে, কাল সারাদিন মানে পড়ে আছে, আজকে এখনো পর্যন্ত আরো 3 ঘন্টা খেলা হবে সম্ভবত, অন্তত আরো 3 ঘন্টা খেলা হবে। এবং মোহন ভাই এই কথাটাই ঠিক একটু আগে বলছিলাম, সাদমান কিন্তু তিনি ন্যাচারালি একটু ডিফেন্সিভ খেলেন এবং এই বলটা কিন্তু তিনি সহজেই ছেড়ে দিলেন। এবং এই জিনিসগুলোই জাকির হয়তো বা ওই ডিফেন্সটা তার অত ন্যাচারালি আসে না, তো তিনি যখন শট খেলছেন আপনাকে কিন্তু এনশিওর করতে হবে যে ফিল্ডার বুঝে আপনি শটটা খেলছেন এবং ওই ক্ল্যারিটি অফ মাইন্ড, আপনার মনের ভেতর পরিষ্কার ধারণা থাকতে হবে যে আমি কি করতে চাই, আমি কিভাবে খেলতে চাই। সেই ধারণাটা যদি থাকে তাহলেই এক্সিকিউশনটা ভালো হওয়ার, এক্সিকিউশনটা ঠিকঠাক মতো হবার সম্ভাবনাটা বাড়ে। সবসময় আপনি সাকসেসফুল হবেন সেটা না, আউট হয়েও যেতে পারেন, কিন্তু ক্ল্যারিটিটা ইম্পর্টেন্ট। আপনি যদি লঙ্গার টার্মে চিন্তা করেন, মীর হামজা এবার কিন্তু অন দ্য রাইজ এক্সপেন্সিভ ড্রাইভ খেলার চেষ্টা করেছিলেন, অফ স্টাম্পের বাইরের বল ফুলার লেংথ, একটু কিন্তু ক্যারিড অ্যাওয়ে হয়ে যাচ্ছেন কিনা জাকির, বিপদ হতে পারতো তিনি। যদিও ওই যে বলছিলাম তার মনের মধ্যে ক্ল্যারিটিটা আছে, মারতে হবে, কিন্তু ঠিক বলটাও হয়তো বা ধরাটা ইম্পর্টেন্ট। ডট বল। ওয়েলকাম জানাচ্ছি শম্ভুনাথ মৈত্র আপনাকে, দুঃখিত খেয়াল করিনি বোরহান ভাই যে উঠে চলে গেছেন। না ঠিক আছে, আমরাই তো, তাই না? সাজ্জাদ রাহাত আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। মীর হামজা এখন পর্যন্ত 1 ওভার 1টি বল করেছেন, কোন রান কিন্তু দেননি। প্রথম শিকার উদ্দেশ্যে দৌড় শুরু করেছেন, 1 2 3 3টে স্লিপ সাজিয়ে আউটসাইড দ্য অফ স্টাম্পের বল ফ্রন্ট ফুটে গিয়ে ড্রাইভ করলেন, কাভার ড্রাইভ, বল চলে যাচ্ছে কাভার অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের কাছে, একটি দ্রুততার সঙ্গে কিন্তু 2টি রান সম্পন্ন করলেন জাকির হাসান এবং তিনি 9 বল থেকে 13 রানে পৌঁছে গেলেন। দলীয় স্কোর এই মুহূর্তে 14 বিনা উইকেটে। সাজ্জাদ, বাংলাদেশি 2 ব্যাটার যারা জাকির এবং সাদমান ইসলাম, তারা কি চাইছেন যে আজকের দিনের মধ্যে ওই 185 যে টার্গেট, সেই টার্গেটটি স্পর্শ করবে? আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে মনে হয় যে যদি এটা টিম প্ল্যান থাকে তাহলে সেভাবেই খেলা উচিত। ওই খেলবো কি খেলবো না, মারবো কি মারবো না, এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে থাকা উচিত না। জাকির প্রথম বলটা যেভাবে একটা ওয়াইল্ড সুইং করার চেষ্টা করলেন, দ্বিতীয় বলটা দেখুন তিনি কিন্তু বুঝতে পেরেছেন যে আগের বলটাতে একটা ভুল শট, ফল শট অ্যাটেম্প করে ফেলেছেন। দ্বিতীয় বলটা তিনি কিন্তু অপেক্ষা করলেন এবং উইথ দ্য সুইং শেষ মুহূর্তে বলে টাচ লাগিয়ে সহজেই 2টো রান পেয়ে গেলেন। এই জিনিসটা ইম্পর্টেন্ট। পরের বল, এবার অবশ্য বলটা ভেতরের দিকে ঢুকছিল, অফ স্টাম্পের উপরে পড়ে সেটাকে রক্ষণাত্মক ঢঙে খেললেন জাকির হাসান। পজিটিভ অ্যাপ্রোচটা রয়েছে এখন, পজিটিভ, অ্যাগ্রেসিভ আর স্টুপিডিটি দুটোর মধ্যে পার্থক্যটা রয়েছে, এই পার্থক্যটা বুঝে কিন্তু খেলতে হবে। যথার্থ বলেছেন। এবং মীর হামজা অন্যতম সেরা একজন বোলার, যিনি পাকিস্তান দলের হয়ে এই মুহূর্তে সেবা করছেন, তথা তার ব্যক্তিগত ইনফ্যাক্ট দ্বিতীয় ওভারের 4র্থ বলটি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। উইকেট নিতে কিন্তু খুব পছন্দ করেন মীর হামজার। ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে 450-র উপরে উইকেট রয়েছে এবং সেই মীর হামজা অবশ্যই চেষ্টা করবেন যে বাংলাদেশ দলকে 184 রানের মধ্যেই গুটিয়ে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। আপনি দেখুন যে বাংলাদেশি যারা ফাস্ট বোলার, আপনি হাসান মাহমুদের কথা বলুন এবং নাহিদ রানার কথা বলুন, পরবর্তীতে আমরা যদি বলি যে তাসকিন আহমেদ অন্যতম সিনিয়র একজন ক্যাম্পেইনার, প্রত্যেকেই কিন্তু উইকেট টেকিং ডেলিভারি করেছে। যদিও ফার্স্ট ইনিংসে আমরা দেখেছি যে মেহেদী হাসান মিরাজ তিনি ভালো বল করেছেন, তবে সেকেন্ড ইনিংসে কিন্তু খুব বেশি একটা নামের প্রতি সুবিচার করতে পারেননি। মেহেদী হাসান মিরাজকে কিন্তু অনেক সময় বলা হয় মিস্টার রাজা, রাজার রাজা, মহারাজা। 3-3টে স্লিপ সাজিয়ে বল করছেন অবশ্য মীর হামজা, দলের অন্যতম সেরা একজন লেফট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার। তার বিপক্ষে অর্থাৎ জাকির হাসান, তার বিপক্ষে কিন্তু 3টে স্লিপ সাজিয়ে দৌড় করছেন, বল করলেন। এবারে কিন্তু আউটসাইড একেবারে অফ স্টাম্প সুই করে বল লেগ স্টাম্পের বাইরে ছিল, ব্যাট চালিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে কিন্তু কানেক্ট হয়নি। যদি ওডিআই বা টি20 হতো সেক্ষেত্রে কিন্তু ওয়াইড হতো, যেহেতু টেস্ট খেলা চলছে ফলে ওয়াইডের কোনো প্রশ্নই আসে না। তবে ব্যাট যেভাবে চালিয়েছিলেন, ব্যাটে বলে কানেক্ট হলে কিন্তু নির্ঘাত একটি 4 না হলেও কিন্তু 6 না হলেও কিন্তু 4 হয়ে যেত। হ্যাঁ, এটা ব্যাট চালানোর মতোই বল ছিল। মীর হামজা একটু লাইনটা মিস করে গেছেন, বাজে ডেলিভারি ছিল। যাই হোক, জাকির 12 বল থেকে 13 রানে অপরাজিত রয়েছেন। সাদমান অন্যদিকে ধীরস্থিরভাবে খেলার চেষ্টা করছেন। গুড প্লয়, এটা যতক্ষণ পর্যন্ত সেন্সিবলি
এক্সিকিউট করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আসলে খুব বেশি কিছু বলার নেই। অফ স্টাম্পের বাইরে একটুখানি শর্ট অফ লেন্থ ছিল, সেটাকে কাট করে দিয়েছেন, একাধিক রান পাবেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, কিন্তু জাকির আউটফিল্ড ইজ ভেরি স্লো, যার কারণে 4 হবে না, 2 রান দিয়ে ওভারটা শেষ হবে। আরও একটা ভালো ওভার বাংলাদেশের জন্য, জাকির পৌঁছে গেছেন 15তে, বাংলাদেশ পৌঁছে গেছে 16তে, 169 রান প্রয়োজন আর জয়ের জন্য। কোনো উইকেট এখনো বাংলাদেশ হারায়নি দ্বিতীয় ইনিংসে। হারানোর কথাও নয়, যে দুজন ব্যাটার বাংলাদেশ দলের হয়ে ওপেন করতে নেমেছেন তারা কিন্তু এখন পর্যন্ত অবিচ্ছিন্ন রয়েছেন। একদিকে জাকির হাসান এখন পর্যন্ত 13 বল মোকাবেলা করে 15টি রান সংগ্রহ করেছেন, 4 নেই, তবে একটি 6-এর মার কিন্তু রয়েছে, দুর্দান্ত একটি 6-এর মার, যেটি ওই সাজ্জাদ রাহাত যখন বর্ণনা করছিলেন জাহিদুল ইসলাম বোরহান, তিনি কিন্তু বলছিলেন যে শুরুটা মনে হয় সাজ্জাদ ওই পাকিস্তান পর্যন্ত পৌঁছে গেল, এমন চমৎকার একটি ছক্কার বর্ণনা, এবং সেটা শুনতেও খুব ভালো লাগছিল। সাজ্জাদের যে বিবরণ সেটা কিন্তু শুনতেও খুব ভালো লাগছিল। অবশ্যই বাংলাদেশ দলের ব্যাটাররা এই মুহূর্তে যখন পাকিস্তানি বোলারদের উপর চড়া হয়েছেন, মনে হচ্ছে যে তারা আজকের দিনেই খেলা শেষ করবেন। খুররম তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বলটি করলেন, আউটসাইড দ্য অফ স্টাম্প, গুড লেন্থে পিচ করে বল যখন রাইজ করেছিল তখন কিন্তু ওয়েল লেফট করলেন সাদমান ইসলাম, বল চলে গেল ওই সরফরাজ আহমেদের গ্লাভসে। সরফরাজ আহমেদ কিন্তু মোহাম্মদ রিজওয়ানের রিপ্লেস হিসেবে তিনি ফিল্ডিং করছেন তথা উইকেট কিপারের দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ রিজওয়ানের কথা আমরা জানি, যখন তিনি ব্যাটিং করছিলেন তখন কিন্তু কিছুটা ক্র্যাম্প খেয়েছিলেন, এবং তার যে আঘাত, হালকা একটু আঘাত, সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। ফার্স্ট টেস্টেও কিন্তু একই ধরনের ঘটনা ঘটেছিল। সরফরাজ আহমেদকে তিনি আহ্বান করেছিলেন যে তুমি কিছুক্ষণের জন্য হলেও উইকেট কিপারের দায়িত্ব পালন করো। পরবর্তীতে আমরা মোহাম্মদ রিজওয়ানকে দেখেছিলাম যে তিনি ক্রিজে এসেছেন এবং তিনি উইকেট কিপার দায়িত্ব পালন করছেন। আসবে সে কথায়, লেগ স্লিপে কিন্তু একজন ফিল্ডার দাঁড়িয়েছেন, এবং স্লিপে 3 জন ফিল্ডার, গালিতে একজন ফিল্ডার রয়েছেন, একেবারে প্যাক্ট ফিল্ডিং সাজিয়ে কিন্তু বল করছেন। খুররম শাহজাদ ওভারের পরে বলটি করলেন, অফ স্টাম্পের উপর বল, অনেকটা ফ্রন্ট ফুটে গিয়ে লো ফুল টচ করে নিয়ে ড্রাইভ করলেন, বল চলে গেল মিড অফ অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের কাছে, আর একটি ডট আদায় করতে সক্ষম হলেন বোলার। সাদমান ইসলামের ফার্স্ট ক্লাস ক্যারিয়ারের দিকে যদি আমরা দেখি, 82টা ম্যাচ খেলেছেন তিনি, 133 ইনিংস খেলেছেন, গড়টা যথেষ্ট ভালো, 46.5 গড়, স্ট্রাইক রেটটা 47.28, অর্থাৎ তিনি উইকেটে সময় কাটাতে পছন্দ করেন। টেস্ট ক্যারিয়ারে যদিও এখনো নতুনই বলা যায়, মাত্র 14তম ম্যাচ খেলছেন, তারপরেও তিনি উইকেটে যে সময় কাটাতে পছন্দ করেন সেটা কিন্তু ইতিমধ্যেই তিনি বুঝিয়ে দিয়েছেন। একটা টেস্ট সেঞ্চুরি রয়েছে তার। ফুলার লেন্থের বল, চমৎকার একটা ড্রাইভ, বল চলে যাচ্ছে বাউন্ডারির দিকে, মিড অফের দিকে, কিন্তু ওই যে বললাম আউটফিল্ড স্লো, যার কারণে বলের গতিটা কমে গেছে। শান মাসুদ শর্ট কাভার থেকে দৌড়ে এসে বলটা তুলে ফেরত পাঠালেন, 2 রান পেয়ে যাবেন সাদমান। কিন্তু এই যে শটটা খেললেন, কি অসাধারণ একটা শট, ফুলার লেন্থের বল, হাই এলবো, ফুল ফেস অফ দ্য ব্যাট, একেবারে পুরোপুরি কিন্তু ফুল ফ্লোতে খেলেছেন, অল অ্যালং দ্য কার্পেট বলটা গিয়েছেন। অনেক 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 বেশি আত্মবিশ্বাস যোগাবে এই শটটা সাদমানের জন্য। একেবারে যথার্থই বলেছেন, মানে পুরোপুরি একটা শটের যে গ্রামার মেনে বা গ্রামেটিক্যাল শট যেটাকে বলে, ঠিক সেরকম ভাবেই কিন্তু তিনি বলটিকে মোকাবেলা করলেন। ইনকামিং একটি ডেলিভারি ছিল, একেবারে ফ্রন্ট ফুটে গিয়ে ব্যাটার ফেসটা ওপেন করে দিয়ে ড্রাইভ করলেন, এবং সেখান থেকে তিনি অবশ্য রান আদায় করতে সক্ষম হলেন। এবারের পরের বল আউটসুইঙ্গার ডেলিভারি ছিল, বলের পরে নজর রেখে আবারও লেফট করলেন, একেবারে গুড লেন্থে পিচ করা আউটসুইঙ্গার বল, বলের পরে নজর রাখলেন, যেতে দিলেন বলকে যে চলে যাও, আমার মাথা এত গরম করার দরকার নেই, ইতিমধ্যে 9টি বল আমি মোকাবেলা করেছি, 2টি রান করেছি। মাথা যিনি গরম করার দরকার তিনি কিন্তু করে চলেছেন। জাকির হাসান যিনি 13 বল থেকে 15টি রান ইতিমধ্যে করে ফেলেছেন, যার ভিতর কিন্তু একটি ছক্কার মার রয়েছে। হ্যাঁ, ঠিক তাই। এবং জাকির যে একেবারে ব্লাইন্ড একটা মাত্র ফল শট খেলেছেন, কিন্তু বাকিগুলো যেভাবে তিনি খেলেছেন 13টা বলের মধ্যে বাকি 12টা বলের কথা যদি বলি, ইভেন যেগুলো ডিফেন্ড করেছেন, তার পারপাসটা কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি আসলে কি করতে চাচ্ছেন। তিনি উইকেটের একটুখানি সাফল করে বেরিয়ে আসছেন মাঝে মধ্যে, যেই সুইংটা প্রথম ইনিংসে প্রায় 2 ডিগ্রি সুইং পেয়েছেন গড়ে এই খুররম শাহজাদ এবং মীর হামজা। পরের বল সফট হ্যান্ডে পুশ করে দিয়েছেন, 1 রান পেয়ে যাবেন সাদমান। শর্ট কাভারে ফিল্ডিং হয়ে গেল, তবে 1 রান আটকাতে পারবেন না। 19 বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে। এবং যে কথাটা বলছিলাম, জাকির যখন খেলছেন তিনি কিন্তু ওই প্রথমে একটু স্টান্টসটা নিচ্ছেন ক্রিজ থেকে একটুখানি বাইরে, তারপর সেটাকে শাফল করে মাঝে মধ্যে যখন বল অফ স্টাম্পের বাইরে থাকে শাফল করে তিনি অ্যাক্রস দ্য লাইনে অফ স্টাম্পে চলে যাচ্ছেন, যেন লেগ সাইডে সুইং করে আসলেও তিনি পায়ের উপর বল পান এবং ফ্লিক শটটা খেলতে পারেন। আর যখন বল মিডল স্টাম্পে পিচ করছে তিনি কিন্তু জায়গায় দাঁড়িয়ে খেলছেন, এক্সট্রা সুইং করে পায়ে যখন আসে ফুল ফ্লোতে তিনি ফ্লিক করছেন, ছক্কাটা যেভাবে আদায় করছেন, আর বল যদি সোজা আসে তিনি ডিফেন্ড করছেন, আর যদি আউট সুইং হয়ে অফ সাইডে চলে যায় তাহলে অফ সাইডে পুশ করছেন। সুতরাং তার এক্সিকিউশন এখন পর্যন্ত কিন্তু স্পট অন, এবং যেটি হতে হবে। আপনি যে ব্যাখ্যাটি করছিলেন, দেখুন যে
আজ যারা ওপেন করছেন পাকিস্তানের দলের হয়ে বা পাকিস্তানের দলের বিপক্ষে বাংলাদেশ দলের যে দুজন ব্যাটার, একজন হলেন সাদমান ইসলাম এবং জাকির হাসান, তাদের কিন্তু পরীক্ষিত সৈনিক হতে হবে। মাহমুদুল হাসান জয়ের কথা বলা হয়েছে যে মাহমুদুল হাসান জয়ের রিপ্লেসমেন্ট হিসেবে তাদেরকে কিন্তু পাকিস্তান সফরে পাঠানো হয়েছে। এরপরে সেখান থেকে তারা ভারত সফর করবে। তবে এই উদ্বোধনী ব্যাটার যারা, তারা যদি নিজেদের দক্ষতার পরিচয় না দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তারা তাদের যে জায়গা, সেই জায়গাটি কিন্তু হাসান মাহমুদ আসলেই চমৎকার শ্রোতা। ওয়ার্ল্ড টেস্ট গতকালকে আমরা দেখেছি তার ম্যাচে পয়েন্ট টেবিলে 6 নম্বরে অবস্থান করছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সাইকেল, এবং এটা এখন পর্যন্ত বাংলাদেশের জন্য সবচেয়ে সফল। এর আগে কখনোই বাংলাদেশ দুটো জয় পায়নি, সেখানে আপনাদের সাথে দেখা হচ্ছে। সাইকেলে দুটো জয় পেয়ে গেছে 5টা ম্যাচের মধ্যে। আমরা জানি সিলেটের মাটিতে নিউজিল্যান্ডকে তারা হারিয়েছে এবং এর আগের ম্যাচে পাকিস্তানকে রাওয়ালপিন্ডিতে তারা হারিয়েছে। এর আগে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের লাস্ট সাইকেলে ছিল, মাউন্ট মঙ্গানুইতে তারা নিউজিল্যান্ডকে হারাতে সক্ষম হয়েছিল। আর প্রথম যে সাইকেল ছিল সেখানে বাংলাদেশ কোনো ম্যাচ কিন্তু জয়লাভ করতে পারেনি। সুতরাং বাংলাদেশের নিজেদের পয়েন্টটাকে, নিজেদের রেকর্ডটাকে আরেকটু সুসংহত করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে। মীর হামজা এবার কিন্তু আবারও লেগ স্টাম্পের উপরে ছিল, বলটাকে একটুখানি লাফিয়ে উঠে ফ্লিক করে দিয়েছেন ওখানে শর্ট মিড উইকেটের দিকে ফিল্ডিং হয়ে গেছে। খুররাম শাহজাদ রয়েছেন সেখানে, না মোহাম্মদ আলী রয়েছেন সেখানে, তবে একটা রান আটকাতে পারেননি। 20-এ পৌঁছে গেল বাংলাদেশের সংগ্রহটা কোনো উইকেট না হারিয়ে। আপনি পয়েন্ট টেবিলের কথা বলছিলেন, দেখুন এর সাথে যদি আমরা একই সাথে টেস্টের পয়েন্ট টেবিলের কথা বলি, টিমের পয়েন্ট টেবিলের কথা বলি, আমরা জানি যে এই টেস্টটি যখন শুরু হয় তখন কিন্তু পাকিস্তান নাম্বার 6 টিমে ছিল এবং বাংলাদেশ দলের অবস্থান ছিল কিন্তু নাম্বার 9। তবে ফার্স্ট টেস্ট জয়লাভ করার পরই কিন্তু বাংলাদেশ দলের 2টি পয়েন্ট তাদের ইমপ্রুভ হয়, অর্থাৎ বাংলাদেশ চলে যায় 7 নম্বরে এবং পাকিস্তান কিন্তু তারা 6 নম্বরে টেস্টের যে র্যাঙ্কিং সেখানে অবস্থান করছে। তবে আপনি একটু আগে যেটি উপস্থাপন করলেন সেটা কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা। লেগ স্টাম্পের উপর বল, ফ্লিক দ্য ডজ, স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে গড়িয়ে সীমানার বাইরে। ও দুরন্ত নয়নে ভিরাম, চোখে দেখার মতো এবং চোখ মেলে পরখ করার মতো একটি শট ওই জাকির হাসানের ব্যাট থেকে 4টি রান এবং তিনি পৌঁছে গেলেন 19-এ। দলীয় স্কোর 24, বিনা উইকেটে বাংলাদেশ 4 ওভার 2 বল থেকে রান রেট 4 ছক 24। হিসাব করুন সাজ্জাদ, 6-এর অবস্থায় চলছে। এবং যে কথাটা বলছিলাম যে পায়ের উপরে যখন বল আসছে জাকির, নো হাফ মেজার্স। তিনি জানেন যে প্রথম ইনিংসে কিভাবে আউট হয়েছেন, এবারও কিন্তু পায়ের উপরে যখন বল আসলো তিনি কিন্তু চেষ্টাই করেননি গ্রাউন্ডে খেলার, উঠেই মেরেছেন তিনি। সুতরাং ওই পরিষ্কারভাবে চিন্তা ভাবনা করছেন এবং বল পিক করছেন এখন পর্যন্ত। ওভারের পরের বল অফ স্টাম্পের অনেক বাইরে, এবার সেটা খোঁচাখুঁচি করার কোনো লক্ষণই তার মধ্যে দেখা দিল না। দিস ইজ গুড, দিস ইজ ভেরি গুড ফ্রম জাকির। এবং যে ব্যাপারটা হবে, আপনি একটু আগে রান রেটের কথা বলছেন, 24 রান হয়ে গেছে মাত্র 4.5 ওভারের খেলা শেষে। মনে হচ্ছে পাকিস্তানের উপরে কিন্তু প্রেসারটা বাড়ছে। যেখানে প্রতিটা রান প্রেসার বাড়াবে, সেখানে এত দ্রুত রান তো পাকিস্তানের উপর প্রেসারটা আরো বেশি বাড়াবে এবং প্রেসারে যখন আপনি অপোনেন্টকে ফেলবেন তখন কিন্তু অপোনেন্ট ভুল করতে বাধ্য হবে। যথার্থই বলেছেন। এবং দেখুন যে মীর হামজার কিন্তু ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে 117 ম্যাচ থেকে 451টি উইকেট নেওয়ার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু রয়ে গেছে। ফলে তাকে অবশ্যই সমীহ করে খেলতে হবে, এটি কিন্তু সত্যি কথা। আমরা দেখছি যে প্রথমে যে 6টি মারেন অর্থাৎ জাকির হাসান, সেটিকে কিন্তু বারে বারে রিপ্লে করে দেখানো হচ্ছে এবং তারপরে ফ্লিক দ্য টোজ, বল চলে গেল স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে যে গড়িয়ে সীমানার বাইরে, সেটিকে আবার দেখানো হলো রিপ্লেতে। ফলে জাকির হাসান তিনি 17 বল থেকে 19 রানে পৌঁছে গেছেন অলরেডি। দলীয় স্কোর এই মুহূর্তে 25 বিনা উইকেটে। টার্গেট কিন্তু আস্তে আস্তে কমে আসছে, 185 থেকে এখন 160। ইতিমধ্যে কিন্তু 25টি রান সংগ্রহ হয়েছে। অফ করিডোরে বলটি রাখতে সক্ষম হয়েছিলেন, অর্থাৎ ফোর্থ বা ফিফথ স্টাম্প চ্যানেল মেনটেন করে বল করলেন মীর হামজা। বল চলে গেল আবার সরফরাজ আহমেদের কাছে, আরো একটি ডট বল। ওভারের শেষ বলটি করবেন মীর হামজা। সাদমান তিনি কিন্তু তার মতো করেই খেলছেন। অফ স্টাম্পের বাইরে যখন বল আসছে সেগুলোকে ধরারও চেষ্টা করছেন না, যখন উইকেট টু উইকেট বল আসছে যেগুলোকে খেলতেই হবে সেগুলোকে তিনি পুশ করার চেষ্টা করছেন, সফট হ্যান্ডে পুশ করছেন, সেটাও কিন্তু লক্ষণীয় বিষয়। ওভারের শেষ বলটা নিয়ে আসছেন মীর হামজা। বাংলাদেশের প্রয়োজন আরো 160 রান, 25 কোনো উইকেট না হারিয়ে এই মুহূর্তে পঞ্চম ওভারের শেষ বলটা বলছিলাম স্টাম্পের উপর যখন আসে তখনই তিনি খেলছেন। অফ স্টাম্পের বাইরে একটুখানি ওভার পিচ ছিল, চমৎকার একটা কাভার ড্রাইভ, কিন্তু ওই ধীর গতির আউটফিল্ড আবারও কিন্তু বলটাকে আটকে দিবে। কিন্তু ব্যাটারদেরকে অন্তত 2টো রানের আগে কিন্তু আটকানো সম্ভব না। 2টো হয়েছে নাকি 3টা হয়েছে? 3টা রান হয়েছে। এক্সেলেন্ট রানিং বিটুইন দ্য উইকেট। তারা জানেন প্রতিটা রান চাপে ফেলবে অপোনেন্টকে এবং এই 3 রানের মাধ্যমে পঞ্চম ওভারের খেলা শেষ হয়ে গেছে। সাদমান তিনি স্ট্রাইকে থাকবেন পরের ওভারে। 5 ওভারে 28 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ।
চমৎকার চমৎকার দুজন ব্যাটার এই মুহূর্তে চড়াও হয়ে বসেছেন পাকিস্তানি বোলারদের উপর। পাকিস্তানি বোলারদের কথা যদি বলতে হয় সাজ্জাদ, আপনি জানেন যে পাকিস্তানের যে বোলিং লাইন আপ সেটা কিন্তু বরাবরই বিশ্ব সেরা। বিশ্বের যারা সুপার ট্যালেন্টেড বোলার তাদের মধ্যে কিন্তু ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস বিশ্ব নন্দিত তারা ফাস্ট বোলার, তাদের কথা আমরা জানি। এবং বর্তমান সময়ে যারা খেলছেন তাদের মধ্যে কিন্তু আমরা জানি শাহিন শাহ আফ্রিদির যে র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও কিন্তু যে টপ 20 সেই টপ 20-র মধ্যে কিন্তু তিনি রয়েছেন। ফলে এই সমস্ত বাঘা বাঘা বোলারদের বেধড়ক পিটিয়ে বাংলাদেশ দল তারা কিন্তু প্রথম টেস্টে অন্তপক্ষে 10 উইকেটে জয়লাভ করছে এবং দ্বিতীয় টেস্টেও কিন্তু জয় লাভের লক্ষ্যমাত্রা নিয়ে পাকিস্তানের যে বোলিং লাইন আপ সেটা কিন্তু বরাবরই বিশ্ব সেরা। বিশ্বের যারা সুপার ট্যালেন্টেড বোলার তাদের মধ্যে কিন্তু ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস বিশ্ব নন্দিত তারা ফাস্ট বোলার, তাদের কথা আমরা জানি। এবং বর্তমান সময়ে যারা খেলছেন তাদের মধ্যে কিন্তু আমরা জানি শাহিন শাহ আফ্রিদির যে র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও কিন্তু যে টপ 20 সেই টপ 20-র মধ্যে কিন্তু তিনি রয়েছেন। ফলে এই সমস্ত বাঘা বাঘা বোলারদের বেধড়ক পিটিয়ে বাংলাদেশ দল তারা কিন্তু প্রথম টেস্টে অন্তপক্ষে 10 উইকেটে জয়লাভ করছে এবং দ্বিতীয় টেস্টেও কিন্তু জয় লাভের লক্ষ্যমাত্রা নিয়ে এখন পর্যন্ত তাদের না। কিন্তু যেটা বললাম যে এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইতোমধ্যেই বাংলাদেশের জন্য সবচেয়ে সফল হয়ে গেছে এবং এই জায়গা থেকে বাংলাদেশ যদি পাকিস্তান থেকে সিরিজ জয় নিয়ে দেশে ফিরতে পারে, দেশে তো না, সরাসরি ভারতে চলে যাবে তারা, সিরিজ জয় নিয়ে যদি যেতে পারে। ভারতীয় সাবেক খেলোয়াড়রা কিন্তু ইতোমধ্যেই পারফরমেন্সের কাটাছেঁড়া শুরু করে দিয়েছেন বাংলাদেশের এবং তারা কিন্তু ভারতীয় দলকে সতর্ক থাকতে বলছেন পাকিস্তানে বাংলাদেশের প্রদর্শনী দেখে। ওভারের পরের বলটা লেগ স্টাম্পের উপর ছিল, ফ্লিক করে দিয়েছেন সাদমান, একটা রান পেয়ে যাবেন 29, কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ। ভালো ব্যাপার যেটা টিম ম্যানেজমেন্ট একটা প্ল্যান কিন্তু করে দিয়েছে বাঁহাতি ব্যাটারদের, তারা জানেন যে লাইন অফ অ্যাটাক কি হবে পাকিস্তানি বোলারদের কাছ থেকে এবং সেরকম প্ল্যান নিয়ে কিন্তু চমৎকারভাবে খেলছেন। এবারে রোল অফ দ্য রিস্ট খেলেছেন, বেশ জোরের উপরে ভিতে খেলেছেন, অবশ্য বল চলে গেল ওই লং বিতে খেলেছেন অবশ্য। এবং সেখান থেকে যতক্ষণে মোহাম্মদ আলী বল কুড়িয়ে ফেরত পাঠালেন ততক্ষণে কিন্তু একটিবারের জন্য স্থান পরিবর্তন করেছেন, একটি নয় দুবারের জন্য স্থান পরিবর্তন করেছেন জাকির হাসান। তিনি পৌঁছে গেলেন 21-এ, দলীয় স্কোর 31। বলতে খুব ভালো লাগে 31-এর মধ্যে 21টি রানে কিন্তু জাকির হাসানের। আপনি দেখুন, একটু আগে বলছিলেন যে ভারতীয় দল তারা কিন্তু বাংলাদেশ দলের টিমের কার্যকারিতা বা তাদের ব্যাটিং বোলিং নিয়ে ইতিমধ্যে কিন্তু পোস্টমর্টম বা কাটাছেঁড়া যেটা সেটা কিন্তু শুরু করেছে। একসময় ভারতীয় দলের যিনি কোচ ছিলেন রাহুল দ্রাবিড়, এবং রাহুল দ্রাবিড় কিন্তু বিশ্বের নন্দিত একজন খেলোয়াড় ছিলেন এবং মিস্টার ডিপেন্ডেবল হিসেবে তিনি খ্যাত। এরপরেই কিন্তু যিনি এসছেন তিনি হলেন গৌতম গম্ভীরের নেতৃত্বে বা তার যে কোচিংয়ে ভারতীয় দল কিন্তু শ্রীলঙ্কায় গিয়ে খুব বেশি একটা ভালো করতে পারেনি। ওডিআইতে নিশ্চয়ই তারা চেষ্টা করবেন যে টি-20-তে বাংলাদেশের বিপক্ষে ভালো করবে, তবে বাংলাদেশ দলকে কিন্তু এখন আর খাটো করে দেখার মতো কোনো অবকাশ নেই। শর্ট পিচ ডেলিভারি বল পুল করেছেন, বল কোথায় যাচ্ছে, 4 হবে না 6 হবে সেটি আপনাদেরকে জানাবো। বল চলে গেল হাওয়ায় ভাসতে 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 সীমানার উপরে, বিগি টাচ অ্যান্ড সিক্স ফ্রম জাকির হাসান অন দ্য ফায়ার। এই মুহূর্তে মনে হচ্ছে তিনি যেন টি-20 ম্যাচে ব্যাট করছেন। কিছুক্ষণ আগে বাংলাদেশ বেতারের একজন লিসেনার, তার সঙ্গে যখন চ্যাট হচ্ছিল বলছিলাম যে বাংলাদেশ দল হয়তোবা আজকেই খেলা শেষ করার চেষ্টা করবে, কিন্তু তিনি বললেন যে না, আজ হয়তোবা খেলা শেষ হবে না, আগামীকাল পর্যন্ত হয়তোবা খেলা গড়ালেও যেতে পারে, কারণ বাংলাদেশ দলের ব্যাটাররা এরকম কোনো রিস্কি শট খেলবে না। কিন্তু জাকির হাসান যতক্ষণ পর্যন্ত ক্রিজে আছেন ততক্ষণ পর্যন্ত বোধই হচ্ছে যে 7টা পর্যন্ত যদি খেলা হয় তাহলে কিন্তু এরপরে আরো 3 ঘন্টা খেলা রয়ে গেছে সাজ্জাদ। সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ দলের যে টার্গেট 185 হয়তোবা সেটি স্পর্শ করলেও করতে পারে, আর এখন করতে হবে 148 রান। ওভারের পরের বলটা হয়ে গেল, ফুলার লেংথের বল ছিল, অফ স্টাম্পের বাইরে ছেড়ে দিলেন এবার জাকির, রান নেওয়ার কোনো চেষ্টা করে বলটা খেলারই চেষ্টা করলেন না। এবং আপনি যে প্রসঙ্গের কথা বলছিলেন যে আসলে ব্যাপারটা হচ্ছে কি, ওই যে বললাম যে পাকিস্তানের কিন্তু 10টা উইকেট তুলে নিতে হবে, আর যখন এক প্রান্ত থেকে জাকির এভাবে অ্যাটাক করছেন তখন কিন্তু তারাও খেই হারিয়ে ফেলবে, তারা প্ল্যান বিতে যাবে নাকি সিতে যাবে এই ধরনের একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগবে, এবং সেই সাথে উইকেটের জন্য যখন তারা চেষ্টা করতে থাকবে লুজ ডেলিভারি হওয়ার সম্ভাবনাও কিন্তু পড়ে যাবে। সো লুজ ডেলিভারি হওয়ার সম্ভাবনা যখন ওখানে থাকবে তো সেই জায়গায় আপনাকে সেই সুযোগগুলো ইউটিলাইজ করতে হবে।
হবে, জাকির কিন্তু এখন পর্যন্ত সেটাই করছেন। হ্যাঁ, দুটো ছক্কা মেরেছেন কিন্তু দুটোই বাজে বল ছিল, সুতরাং বাজে বলে সেই প্রপার ট্রিটমেন্টটা কিন্তু আপনাকে দিতেই হবে এবং বাজে বল আপনি পাবেন, কারণ পাকিস্তানি বোলাররা সেই প্রেশারটা ইতিমধ্যে ফিল করছেন। আবার দেখুন, এই যে আগের বলটা তিনি যেমন অফ স্টাম্পের বাইরে ছেড়ে দিলেন, এবার যখন ভেতরের দিকে বলটা আসছিল তিনি কিন্তু সোজা ভেতরে রক্ষণাত্মক ঢঙে খেলেছেন। সুতরাং এই যে আমি বারবার একটা কথা বলছি, ক্ল্যারিটি অফ মাইন্ড, এই ক্ল্যারিটিটা খুব জরুরি। এবং হ্যাঁ, টি ব্রেক হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ব্যাটাররা এবং পাকিস্তানের ফিল্ডাররা সবাই কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছেন মাঠ ছেড়ে। এবং এটা কিন্তু আরেকটা কারণ হতে পারে জাকিরের এই ধরনের অ্যাপ্রোচের, কারণ সবাই কিন্তু জানেন যে টি ব্রেকের আগে এটা কত মাত্র 6 ওভার খেলা হলো। এই 6 ওভারের মধ্যে 6 ওভারের সময় আসলে ব্যাটারদের মধ্যে একটা তারা কি ডিফেন্স করবেন, 10 উইকেট ইনট্যাক্ট রেখে যেতে হবে, আবার টার্গেটটা ছোট, কি করব, ডিফেন্স করব নাকি মারবো, এই ধরনের একটা কনফিউশন কিন্তু থাকে। তো সেই জায়গায়ও সে কনফিউশন কিন্তু একেবারে এক ফুৎকারে উড়িয়ে দিয়েছেন জাকির হাসান। তিনি বলছেন যে ভাই, সিচুয়েশন যেমনই থাকুক, বল যখন আমি আমার জোনে পাবো আমি সেটাকে মারবো। এবং সেই সাথে প্রথম ইনিংসে যেভাবে আউট হয়েছেন সেটাও কিন্তু তিনি জোনে পেয়েছিলেন, কিন্তু তিনি ওই যে উঠিয়ে মারবো না, খুব ভালো একটা শট খেলেছেন কিন্তু স্ট্রেট টু দ্য ফিল্ডার। এবারও সেই কাজগুলি করছেন, ভালো শট খেলছেন কিন্তু ফিল্ডারের মাথার উপর দিয়ে মারছেন। সুতরাং এখন পর্যন্ত এই সেশনটা পুরোপুরি বাংলাদেশের জন্য চলে যাবে 6-এর উপরে। রান রেটটা যদি আমরা দেখি 6 ওভারে 37, এই পর্যায়ে বাংলাদেশ চলে যাচ্ছে চা বিরতিতে। এবং এখন পর্যন্ত যদি আমরা সেশন বাই সেশনের কথা বলি, যে সেকেন্ড সেশনে সেখানে কিন্তু 22 ওভার 2টি বল খেলা হয়েছে, 94 রানের কিন্তু 4-4টি উইকেটের পতন ঘটে গেছে। তবে আমরা সেশনের কথা যদি বলি, যে সেকেন্ড সেশন যেভাবে রান উঠেছে সেখান থেকে কিন্তু থার্ড সেশনে বাংলাদেশ দলের ব্যাটাররা আরেকটু আক্রমণাত্মক খেলার চেষ্টা করবেন, কারণ সেকেন্ড সেশনে কিন্তু মূলত ওই পাকিস্তান দলের ব্যাটাররা তারা কিন্তু ব্যাট করেছিলেন এবং যে উইকেটগুলোর পতন ঘটে গেছে সেখানে ওই টেলেন্ডাররা কিন্তু ব্যাট করছিলেন। আর বাংলাদেশ দলের যখন ওপেনাররা ব্যাট করবেন টেস্টের 2547তম ম্যাচে, তখন কিন্তু অপ্রস্তুত ছিলেন। আমরা দেখছি যে আফরার তিনি যখন মাঠে প্রবেশ করেছিলেন তিনি অপ্রস্তুত ছিলেন এবং টাইম আউট হওয়ার যে একটা নিয়ম রয়েছে ক্রিকেটের, যে আউটের যতগুলো রুল তার মধ্যে কিন্তু টাইম আউটের একটি নিয়ম রয়েছে, অর্থাৎ হ্যাট্রিক চান্সের একটা সুযোগও কিন্তু ক্রিয়েট হয়েছিলেন। আরবার যখন ক্রিজে প্রবেশ করেন তিনি জানতে পারেননি বা বুঝতেও পারেননি যে এত শর্টলি তাকে ক্রিজে প্রবেশ করতে হবে। ঠিক সেরকম একটি সিচুয়েশন কিন্তু মাঝে মাঝেই দেখানো হচ্ছে। একই সাথে আমরা হাসান মাহমুদের কথা একটু বলতে পারি সাজ্জাদ, যে হাসান মাহমুদ তিনি কিন্তু 5টি উইকেটের দেখা পেয়েছেন, অর্থাৎ রাওয়ালপিন্ডির এই ক্রিকেট গ্রাউন্ডে যেটি 15,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন, যদিও এত দর্শক এই মাঠে আর নেই, স্টেডিয়ামের বিবরণ সেই বিবরণ তো শুধু বিবরণেই থেকে যাবে। তবে এই 15,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম যেটি স্টাবলিশ করেছে 1992 সালে 19 জানুয়ারি, সেখানে কিন্তু অনারারি ক্লাবে হাসান মাহমুদ একটা অনারারি জায়গাতে চলে গেলেন, 5 উইকেটের একটা 5 উইকেট দখল করে নিয়ে। শ্রোতা বন্ধুরা, টি ব্রেকের পরে আবার আমরা কমেন্ট্রিতে ফিরে আসবো। চলুন আপাতত আমরা ফিরে যাই গানের ভুবনে। ভালো আছেন সবাইকে, আরেকবার স্বাগতম জানিয়ে যুক্ত হয়ে গেলাম। বাংলাদেশ দুর্দান্ত পারফরমেন্স করতেছে শ্রোতা বন্ধুরা, নিঃসন্দেহে এটা আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের যে পারফরমেন্স সেটা অবশ্যই ইতিবাচক, এবং এখন পর্যন্ত আজকের এই খেলা শেষ হবে কিনা এটা বলা মুশকিল, এটা আমি বলতে পারলাম না, ঠিক আছে, এটা বলা মুশকিল ব্যাপার, কারণ আজকেই খেলা শেষ হবে কি না। তবে বাংলাদেশের এখন কথা হচ্ছে যে উইকেট ফেলা যাবে না, আজকে যতটুকু পারা যায় রানটা এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই হচ্ছে আমাদের জন্য মূল লক্ষ্য। কারণটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ম্যাচটা কিন্তু আপনার খুব জমজমাট ম্যাচ হবে, এটা একটা নিঃসন্দেহে বলা যেতে পারে। ইতিমধ্যে টি ব্রেক দিচ্ছে, টি ব্রেকে আমরা দেখতে পাচ্ছি যে 274 উইকেটের বিনিময়ে। সো এখানে যদি আমাদেরকে জিততে হয়, আমাদেরকে তো জেতার অ্যাপ্রোচ নিয়েই খেলতে হবে, তাই না? আমরা 37 কোনো উইকেট না হারিয়ে 6 ওভারে দুর্দান্ত খেলেছি নিঃসন্দেহে। আর একটা সেশন আছে, এই সেশনটা আমাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যেতে হবে এবং ভালোভাবে খেলতে হবে শ্রোতা বন্ধুরা। এটা আপনাদেরকে মনে রাখতে হবে যে আগামীকালকে শুরুর দিকে কিন্তু পেসাররা ভালো সুবিধা পাবে, ঠিক আছে?
অর্থাৎ পেসাররা যেহেতু আগামীকালকে শুরুর দিকে ভালো সুবিধা পাবে, তো সেই সুবিধাটা কেন আমরা তাদেরকে দেওয়ার সুযোগ দিব? ঠিক আছে না, পাকিস্তানের পেসারদের সেই সুযোগটা আমরা কেন দিব? তাদেরকে যেন আমরা সেই সুযোগটা না দেই, সেই দিকটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই জন্য আমি মনে করি যে আজকেই বাংলাদেশ টিমকে একটু মোটা দাগে যদি আমরা বলি শ্রোতাবন্ধুরা, আজকে একটু বাংলাদেশ টিমকে আসলে সেই অ্যাপ্রোচেই খেলা উচিত, যাতে করে সেই সুযোগটা তারা অন্তত পক্ষে লুফে নিতে না পারে পাকিস্তান টিম। কারণ পাকিস্তানের কিন্তু একটা চান্স আছে শ্রোতাবন্ধুরা, পাকিস্তান কিন্তু এই চান্সটা নেওয়ার চেষ্টা করবে যে বাংলাদেশ টিমের আগামীকাল পর্যন্ত ম্যাচটা নিয়ে যাওয়া, এবং আগামীকাল পর্যন্ত যদি ম্যাচটা নিয়ে যায় সেক্ষেত্রে তারা কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজ পাবে। আপনারা দেখেছেন আজকেও তো দেখলেন, তাই না? পাকিস্তানেরই বলি আর বাংলাদেশেরই বলি, গতকালকে আমরা প্রথম ইনিংসে দেখেছি যে প্রথমের দিকে আসলে ব্যাটিং করাটা খুব টাফ, অর্থাৎ ফার্স্টের দিকে ব্যাটিং করাটা খুব টাফ, সেখানে কিন্তু ব্যাটাররা এত সহজে খেলতে পারে না। যেমনটা দেখেন প্রথম সেশনে কিন্তু পাকিস্তানের 6-6টা উইকেট তুলে নিলাম, তাই না? এরপরে কিন্তু আসলে ওইভাবে আর উইকেট পড়তেছিল না। এর কারণটা হচ্ছে যে প্রথম সেশনটাতে আপনার যে প্রথম সেশন